হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তো আজকে আমরা সি প্রোগ্রামিং এই চ্যাপ্টারটার 4 নাম্বার ক্লাসটা করব। তো আজকে থেকে আমাদের প্রোগ্রামিং শুরু হবে। আমাদের কোডিং যেটাকে বলে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কোড করব। তো গত ক্লাসে আমরা কি দেখতেছিলাম বলো তো গত ক্লাসে আমরা কি দেখতেছিলাম? অ্যালগোরিদম আর ফ্লো চার্ট, তাই না? অ্যালগোরিদম আর ফ্লো চার্ট আসলে কি ছিল? কোনো একটা সমস্যা, কোনো একটা প্রবলেম সমাধান করার যে ধাপগুলা, যে স্টেপসগুলা, ওগুলো আমরা সিরিয়ালি খুব সুন্দর করে সাজায় লিখলেই সেটা কি একটা অ্যালগোরিদম বা ফ্লো চার্ট হয়ে যাইতো, তাই না? তোমরা এখন অ্যালগোরিদম ফ্লো চার্ট তো মোটামুটি ভালোই পারো। আমরা কি 3 টাইপের ফ্লো চার্ট দেখছিলাম। প্রথমটা কি ছিল? জাস্ট স্টেটমেন্টের পর স্টেটমেন্ট, সরল যেটা। তারপরটা কি ছিল? আমাদের সিদ্ধান্ত নিতে হইতো, তাই না? এটা বড় নাকি ওটা বড়, ওটার উপরে কি আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগতো। আর তারপরেরটা ছিল রিপিটেশন বা পুনরাবৃত্তি। ওকে, তো আমাদের ফ্লো চার্ট আসলে এই 3টার মধ্যে যে কোনো একটা আসবে, ঠিক আছে? তো আমরা এখন আজকে কিছু স্পেশাল প্রবলেম দেখব, অত ডিটেলসে যাব না। আজকে আমরা কিছু স্পেশাল প্রবলেম দেখব, এগুলোর অ্যালগোরিদম ও ফ্লো চার্ট, তারপর আমরা সি প্রোগ্রামিং শুরু করব। ঠিক আছে, তো স্পেশাল প্রবলেমটা দেখার আগে আমরা আগে একটা অপারেটর সম্পর্কে জানি। তোমরা তো যোগ বিয়োগ গুণ ভাগ সব পড়ছো, তাই না? যোগ বিয়োগ গুণ ভাগ কি সবাই জানো? আমাদের একটা অপারেটর হচ্ছে মডিউলো অপারেটর, ঠিক আছে? মডিউলো বা মডুলাস অপারেটর। এটা মানে কি? তুমি একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ যত পাওয়া যাবে, বুঝছো? একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে যদি ভাগ করো তাহলে ভাগশেষ কত পাওয়া যাবে, এটাকে প্রকাশ করা হয় এভাবে: এ মডিউলো বি পার্সেন্টেজ, এ মডিউলো বি। এটা মানে হচ্ছে এ কে বি দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, মানে রিমাইন্ডার কত, বুঝছো? তুমি যদি এ কে বি দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ বা রিমাইন্ডারটা কত, বোঝা গেল? অর্থাৎ আমাদের যে ভাগশেষ বা রিমাইন্ডার, ভাগশেষের ইংলিশ টার্ম হচ্ছে রিমাইন্ডার অফ এ ভাগ বি, অর্থাৎ এ কে বি দিয়ে ভাগ করলে রিমাইন্ডার বা ভাগশেষ যেটা থাকবে। এটা আমরা প্রোগ্রামিং এও দেখব, বুঝছি? তাহলে আমাকে বলো তো 5 মডিউলো 3 কত হবে? 5 মডিউলো 3 কত হবে? 5 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? 2 না? 2। পরম মান না, এটা পরম মান না, এটা হচ্ছে ভাগশেষ অপারেটর। আবার বলো তো 10 কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত? 1, তাই না? 18 কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ কত? 18 কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ কত? আমাকে বলো তো, 0 না? তাই তো, যদি এটা দিয়ে ভাগ যায় তার মানে আমরা বলতে পারি 3 আসলে 18-এর একটা গুণনীয়ক, বুঝছো? যদি এ পার্সেন্টেজ অর্থাৎ এ মডিউলো বি এটা 0 হয়, আমরা কি বলতে পারবো বলো তো? বি এর একটা গুণনীয়ক, এ বি এর একটা গুণিতক, তাই না? আচ্ছা, ঠিক আছে। এতদিন পর্যন্ত আমরা একটা শর্তের উপরে সিদ্ধান্ত নিছিলাম। তোমাদের মনে আছে ওই যে ফ্লো চার্টের সিদ্ধান্তগুলো এরকম ছিল না? আমাকে একটু বলো তো, ফ্লো চার্টে সিদ্ধান্তগুলো এরকম ছিল অনেকটা। এ ইজ গ্রেটার দেন বি, এটা হলে আমরা হয় এদিকে যাইতাম নাইলে ওইদিকে যাইতাম, তাই না? এটা সত্য হলে আমি একদিকে যাব, এটা মিথ্যা হলে আরেক দিকে যাব, তাই না? এখন এরকম তো হতেই পারে, আমি এরকম একটা শর্ত না, 2টা শর্তের উপর সিদ্ধান্ত নিব, বুঝছে? এ ইজ গ্রেটার দেন বি,
a is greater than c, দুইটা শর্ত একসাথে। দেখো a is greater than b, এটা একটা শর্ত, আবার a is greater than c, এটা আরেকটা শর্ত। এখন এই দুইটা শর্ত একসাথে কম্বাইন করতে চাচ্ছি, সেটা দুইভাবে করা যায়। তুমি যদি মাঝখানে দুইটা অ্যাম্পারসেন্ট দাও, এগুলো আমরা প্রোগ্রামিং এ শিখবো আবার, দুইটা অ্যাম্পারসেন্ট এন্ড, এই যে এন্ড, ঠিক আছে, এন্ড, তার মানে হচ্ছে এই যে রাশিটা, এই যে এক্সপ্রেশনটা, এই যে এক্সপ্রেশনটা খেয়াল করো, এই যে এক্সপ্রেশনটা, এটা সত্য হবে যদি এটাও সত্য হয়, এটাও সত্য হয়। বুঝতে পারলাম? ধরো তোমাদের মধ্যে আমি এরকম কিছু শর্ত দিলাম, যারা ঢাকার মধ্যে থাকো এবং যাদের কলেজও ঢাকার মধ্যে, দুইটাই সত্য হলে তাহলে এইটা কি সত্য হবে। বুঝছো? দেখো এই শর্তটাও সত্য, এই শর্তটাও সত্য হলে আমাদের পুরা এক্সপ্রেশনটা, পুরা রাশিটা কি হবে? সত্য হবে। তোমরা বুলিয়ান এন্ড পড়ে আসছো না? ওরকম অনেকটা, ওরকম অনেকটা, ঠিক আছে। আচ্ছা, এরকম আরেকটা অপারেশন আছে, সেটাকে বলা হয় অর। এটা হচ্ছে প্রোগ্রামিং এ আমরা দুইটা লম্বা দাগ দিয়ে প্রকাশ করি, দুইটা খাড়া দাগ। এটার মানে হচ্ছে এইটা বা এইটা যে কোনো একটা সত্য হলেই হয়, অন্তত একটা সত্য হলেই কি পুরা রাশিটা সত্য, পুরা রাশিটা সত্য। এই জিনিসগুলো একটু পরেই কাজে লাগবে, ঠিক আছে। এগুলা জানি, আশা করি তোমরা ওই বুলিয়ান অ্যালজেব্রা এগুলা পড়ে আসছো, বুলিয়ান অ্যালজেব্রা এগুলা পড়ে আসছো, ঠিক আছে। তো আমাদের এখনকার প্রবলেম হচ্ছে, তোমাকে কোন একটা সাল দেওয়া থাকবে, সেই সালটা কি লিপিয়ার নাকি লিপিয়ার না, এটা তোমাকে বের করতে হবে। লিপিয়ার কি বোঝো তো? প্রতি 4 বছর পর পর লিপিয়ার আসে, তাই না? তাই তো? একটু ঝামেলা আছে, ক্যালকুলেশনটা আরেকটু টাফ। প্রতি 4 বছর পর পর আসে, আবার একটা সার্টেন ক্যালকুলেশন পর পরেও আসে, বুঝছো? ঠিক আছে। তো লিপিয়ারে আমাদের কি 365 দিনের জায়গায় 366 দিন হয়। আমাদের ফেব্রুয়ারি মাসটা কি 29 দিনের হয়ে যায়। তো একটা সাল লিপিয়ার কিনা সেটা তুমি কিভাবে চেক করবা? ধরো তোমাকে একটা সাল দিয়ে দিছে, একটা ইয়ার দিয়ে দিছে, একটা নাম্বার দিবে, তাই তো? এই সালটা লিপিয়ার কিনা তুমি কেমনে চেক করবা? যদি সেটা 400 দিয়ে বিভাজ্য হয় তাহলে সেটা লিপিয়ার, তুমি 100% শিওর। যদি সেটা 400 দিয়ে বিভাজ্য হয় তাইলে লিপিয়ার, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি 400 দিয়ে বিভাজ্য মানে কি, তুমি যদি ইয়ারকে 400 দিয়ে মডুলাস করো তাহলে ভাগশেষ কত বলো তো? আমাকে বলো তো ভাগশেষ কত? যদি 0 হয় তাইলেই তো আমাদের সালটা 400 দ্বারা বিভাজ্য, তাই না? যদি এই শর্তটা মানে তাহলে সেটা লিপিয়ার, 100% শিওর। এখন এই শর্তটা যদি না মানে, বুঝছো, এই যে এটা হচ্ছে সেটা লেখা, যদি 400 দিয়ে বিভাজ্য হয় তাইলে লিপিয়ার, যদি না মানে সেক্ষেত্রে লিপিয়ার হইতেও পারে নাও পারে, সেটা আরেকটা কন্ডিশন দিয়ে চেক করা লাগবে। 400 দিয়ে বিভাজ্য হইলে লিপিয়ার। এবার 400 দিয়ে বিভাজ্য যদি না হয়, 400 দিয়ে বিভাজ্য হইছে, এটা যদি ইয়েস হয়, এটা যদি ইয়েস হয় তাইলে লিপিয়ার, LY দিয়ে প্রকাশ করলাম। যদি নো হয় তখন আমাদের দুইটা শর্ত দেখতে হবে। এবার অলরেডি কিন্তু 400 দিয়ে বিভাজ্য না, এখানে আসছি আমি, এখানে আসছি। এবার যদি 100 দিয়ে বিভাজ্য নয় কিন্তু 4 দ্বারা বিভাজ্য হয়, এই যে এই সংখ্যাগুলা 100 দ্বারা বিভাজ্য নয়, বুঝো 100 দ্বারা বিভাজ্য নয়, তার মানে ইয়ার পার্সেন্টেজ 100 নট ইকুয়ালস টু 0, এভাবেও লিখতে পারো, বা নট ইকুয়ালস টু 0 এভাবেও লিখতে পারো, ঠিক আছে। 400 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 4 দ্বারা বিভাজ্য, মানে এবং 400 দ্বারা বিভাজ্য নয় এবং 4 দ্বারা বিভাজ্য। তো 4 দ্বারা বিভাজ্য হলে কি, ইয়ার পার্সেন্টেজ 4 ইকুয়াল 0, ঠিক আছে। 100 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 4 দ্বারা বিভাজ্য, তার মানে এইটা যদি সত্য হয়, এটা যদি সত্য হয় তাহলে কি, তাহলে সে লিপিয়ার। আর এটাও যদি মিথ্যা হয় তাহলে নট লিপ ইয়ার। সিকোয়েন্সটা বোঝা গেছে? তুমি প্রথমত দেখবা 400 দ্বারা ভাগ যায় কিনা, যদি ভাগ যায় বিভাজ্য হয় তাহলে ওটা লিপ ইয়ার।
এখন 400 দ্বারা বিভাজ্য না হলে এখন একটা চান্স আছে। এবার তুমি এসে এই শর্তটা চেক করবা, দেখবা 100 দ্বারা বিভাজ্য না এবং 4 দ্বারা বিভাজ্য কিনা। যদি এই শর্তটা মেনে যায় তাহলে সেটা লিপ ইয়ার, নাইলে নট লিপ ইয়ার। বুঝছো? লজিকটা বোঝা গেছে? 1900 লিপ ইয়ার কিনা চেক করে দেখো, 1900 লিপ ইয়ার হয় কিনা। 2000 সাল লিপ ইয়ার, 400 দ্বারা বিভাজ্য। 2000 সাল কিন্তু লিপ ইয়ার ছিল, 2000 সাল লিপ ইয়ার ছিল? আমাকে বলো তো, সর্বশেষ লিপ ইয়ার কোনটা ছিল? ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এখন এটার কি অ্যালগরিদম ও ফ্লো চার্ট লিখবো। আমি ফ্লো চার্টটা লিখে দিচ্ছি। তো প্রথম কাজ কি বলো তো, আমার সাথে সাথে করো সবাই। এটাই লাস্ট ফ্লো চার্ট যেটা আমি লিখে দিচ্ছি, এরপরের গুলো আর লিখে দিব না। প্রথম কাজ কি? স্টার্ট করা, তাই না? আমরা প্রথম কাজ করে ফেললাম, স্টার্ট করে ফেললাম। তারপর তোমার যেই সালটা সেটা তো ইনপুট নিতে হবে, তাই না? তোমার যেই সালটা সেটা তো ইনপুট নেওয়া লাগবে। তো ইনপুট ইয়ার, আমরা ইয়ারটাকে ওয়াই দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে। তারপরের স্টেপ হচ্ছে ইনপুট ইয়ার, ওকে। তারপরের স্টেপ কি? ইনপুট ইয়ার। এইবার আমরা চেক করব এই ইয়ারটা কি 400 দ্বারা বিভাজ্য কিনা। এই ইয়ারটা কি 400 দ্বারা বিভাজ্য কিনা। এই ইয়ারটা কি 400 দ্বারা বিভাজ্য কিনা। দাঁড়াও, একটু দাঁড়াও, এটা একটু বড় করতে হবে। এই ইয়ারটা কি 400 দ্বারা বিভাজ্য কিনা। বেশি বড় হয়ে গেছে। তো আমি চেক করব এই ইয়ারটা কি 400 দ্বারা বিভাজ্য কিনা, অর্থাৎ ইয়ার পার্সেন্টেজ 400 এইটা কি 0। এটা যদি 0 হয় তাহলে আমি নিশ্চিত এটা কি লিপ ইয়ার। তাহলে আমি প্রিন্ট করে দিব। কি প্রিন্ট করে দিব বলো তো? এটা একটা লিপ ইয়ার, এটা একটা লিপ ইয়ার। বুঝছো? লজিকটা ধরে জাস্ট ওই অনুযায়ী ফ্লোচার্ট লিখে গেলেই হয়। ঠিক আছে। এইবার যদি 400 দ্বারা বিভাজ্য না হয় সেক্ষেত্রে লিপ ইয়ার না, আমি সরাসরি বলে দিতে পারবো না। আরেকটা শর্ত অ্যাপ্লাই করা লাগবে। সেই শর্তটা হচ্ছে আমরা কি করব, আরেকটা ডিসিশন নিব। সেই ডিসিশনটা একটু বড় হবে, বুঝতেছ? সেই ডিসিশনটা একটু বড় হবে। ডিসিশনটা কি দিব বলো তো? 100 দ্বারা বিভাজ্য না কিন্তু 4 দ্বারা বিভাজ্য, তাই না? বলো তো, 100 দিয়ে বিভাজ্য না কিন্তু 4 দ্বারা বিভাজ্য। তার মানে ইয়ার পার্সেন্টেজ 4 ইকুয়াল 0 4 দ্বারা বিভাজ্য এবং 100 দ্বারা বিভাজ্য না কিনা সেটা চেক করব। ইয়ার পার্সেন্টেজ 100 নট ইকুয়াল টু 0, এই দুইটা সত্য কিনা। হ্যাঁ, তুমি চাইলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে একটা চিহ্ন দিয়ে দিতে পারো। এই দুইটা যদি একই সাথে সত্য হয় তাহলে সেটা লিপ ইয়ার, তাহলে সেটা লিপ ইয়ার। বুঝছো? 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 তার মানে আমি এখান থেকেও কি বলতে পারবো, এখানে যাইতে পারবো। নরমালি এভাবে লেখে না, এভাবে লেখে না। কিভাবে লেখে বলো তো? এই যে সংযোগ দিয়ে গোল্লা আকারে লেখে। বুঝছো? দুইটা ফ্লোয়ের সংযোগ বোঝাইতে যে এখানে আসছে, এখানে আসছে, এখান থেকে কোথায় যাবে আমাকে বলো তো? এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, তারপর ওখান থেকে নিচে নামবে। ঠিক আছে, ইয়েস নো গুলা বসাচ্ছি, ইয়েস নো গুলা বসাচ্ছি। আর এটা যদি মিথ্যা হয়, এই শর্তটা না মানে, তাহলে এখানে চলে আসবে নট লিপ ইয়ার। তারপর এই দুই জায়গা থেকে আমাদের প্রোগ্রামটা এন্ডে গিয়ে পৌঁছাবে। এই দুই জায়গা থেকে আমাদের প্রোগ্রামটা কোথায় গিয়ে পৌঁছাবে? এন্ডে গিয়ে পৌঁছাবে। সবাই কি বুঝছো? আমি অ্যারোগুলা দিয়ে দিচ্ছি। এখান থেকে এখানে আসবে ফার্স্টে, এখান থেকে এখানে। এটা যদি সত্য হয় তাহলে লিপ ইয়ার,
এখন এটা যদি মিথ্যা হয় সেক্ষেত্রে আমি কিন্তু ক্লিয়ারলি এখনো জানি না লিপ ইয়ার নাকি লিপ ইয়ার কিনা। আমাকে আরো একটা কন্ডিশন চেক করা লাগবে, বুঝছো? সেই কন্ডিশনটা কি? 4 দ্বারা বিভাজ্য কিন্তু 400 দ্বারা বিভাজ্য না, এই শর্তটা মানলে আমি বলে দিতে পারবো কি লিপ ইয়ার। আর যদি না মানে তাহলে কি বলতো? নট লিপ ইয়ার। তো আমাদের প্রোগ্রাম শেষ। এখন কি করব? আমরা প্রোগ্রামের যে এন্ড সেখানে চলে যাব। এখান থেকে দেখো, আমি চাইলে কিন্তু ধূপধাপ করে এখান থেকে এন্ড দিয়ে দিতে পারতাম, এভাবে দেওয়া যায় না, বুঝছো? কানেক্টর ইউজ করে দুইটা ফ্লো যখনই একসাথে কানেক্ট হবে তোমাকে কানেক্টর ইউজ করা লাগবে। কানেক্টর মানে গোল্লাটা ইউজ করা লাগবে, বুঝছো? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম পরীক্ষায় আসার জন্য। এটাতে 1 2 3 4টা স্টার্ট দাও। পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, বুঝছো? আচ্ছা, এখানে তুমি একটা ইকুয়ালের জায়গায় 2টা ইকুয়াল দিতে চাও, দাও, অসুবিধা নেই। বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা বিভিন্নভাবে লেখা হয়, 2টা ইকুয়াল দেয়, নট ইকুয়াল দেয়। কিন্তু আমরা কি লিখতেছি? অ্যালগরিদম ফ্লোচার্ট। এখানে মানুষের ভাষায় লিখলেই হবে, এক্স্যাক্টলি কোনো প্রোগ্রামিং এর ভাষায় লিখতে হবে এরকম না, বুঝছো? তুমি যদি এন্ড না দিয়ে এবং দাও, এবং লিখে দাও বাংলায়, সেটাও হবে, বুঝছো? ঠিক আছে, সবাই কি বুঝছো? এটা আমাকে বলো তো, সবাই কি এই ফ্লোচার্টটা বুঝছো? খুবই ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফ্লোচার্ট। এবার এখান থেকে অ্যালগরিদম লিখতে পারবা না? আশা করি পারবা। আমি পরের পেজে এটার অ্যালগরিদমটাও লিখে দিছি। আচ্ছা, এখানে ফ্লোচার্টটা দেওয়া আছে, বুঝছো? 2টা শর্ত চেক করতেছে। এখানে চেক করতেছে যে 400 দ্বারা বিভাজ্য কিনা, বুঝছো? যদি সত্য হয় তাহলে তো লিপ ইয়ার, আর না হলে এখানে আরেকটা চেক, যে ডাবল স্টার দিয়ে আরেকটা চেক করতেছে, সেই চেকটা হচ্ছে এইটাই যে এখানে লেখা আছে। বুঝতে পারলাম? আমাকে সবাই বলো তো। ঠিক আছে, এখন আমি আরো কিছু ফ্লোচার্ট অ্যালগরিদম দেখাবো। এটার অ্যালগরিদমটা লেখা আছে, খেয়াল করো, দেখলেই বুঝতে পারবা। জাস্ট একবার রিডিং দিলেই বুঝতে পারবা। তোমার লজিকটা যখন ক্লিয়ার, তখন তুমি অ্যালগরিদম ফ্লোচার্ট বানায়ও লিখতে পারবা, বুঝছো? একবার রিডিং দিলে এটা বুঝে যাবা। সো বাসায় দেখে নিবা, ঠিক আছে? এর পরেরটা হচ্ছে 2টা ধনাত্মক সংখ্যার গসাগু। গসাগু কি সবাই জানো? গসাগু ইংলিশে বলে জিসিডি। আমি আগে কনসেপ্ট বুঝাই, তারপর বুঝতে পারবা। জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভিজার, বা বাংলায় বলে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ব্যাপারটা কি? ধরো আমি তোমাকে বললাম 18 আর 12, ঠিক আছে? 18-এরও কিছু গুণনীয়ক আছে, 12-এরও কিছু গুণনীয়ক আছে, তাই না? 18-এর গুণনীয়ক কারা কারা আমাকে বলো তো? 18-এর গুণনীয়ক কারা কারা? 1 2 3 4 গুণিতক না, 5 গুণনীয়ক না, 6 9 18। এরাই তো আমাদের 18-এর গুণনীয়ক, তাই না? বলো, গুণনীয়ক কি সবাই বুঝো তো? যাদেরকে এটা দিয়ে ভাগ করলে, মানে 18-কে যাদের দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, 18-কে যাদের দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, তারাই হচ্ছে 18-এর গুণনীয়ক। 12-এর গুণনীয়ক কারা কারা? 1 2 3 4 6 12, বুঝছো? এরা হচ্ছে 12-এর গুণনীয়ক। এখন গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা সাগু, এটা মানে কি? এই দুজনের মধ্যে সাধারণ গুণনীয়ক যারা আছে, এই দুজনের মধ্যে সাধারণ গুণনীয়ক কারা কারা আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 6 আছে। 1 2 3 6, এটাই কি? এই দুজনের মধ্যে সাধারণ কমন গুণনীয়ক।
বলছে গরিষ্ঠ সাধারণ, মানে গরিষ্ঠ মানে কি সবচেয়ে বড় যেই সাধারণ গুণনীয়কটা। তাহলে বলো তো এই দুইজনের মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কোনটা? 6। সাধারণ হওয়া লাগবে, দুইজনেরই গুণনীয়ক হওয়া লাগবে, দুইজনেরই কি হওয়া লাগবে? গুণনীয়ক হওয়া লাগবে। গসাগু ব্যাপারটা বুঝে গেছে? আচ্ছা, গসাগু যখন বুঝাইছি লসাগুটাও বুঝাই দিই। গসাগু যখন বুঝাইছি লসাগুটাও বুঝাই দিই। এগুলো আমরা ছোট ক্লাসে পড়ে আসছি। লসাগু ইংলিশে বলে LCM, বাংলায় বলে ল সা গু। ঠিক আছে। LCM মানে কি? লিস্ট কমন মাল্টিপল, লিস্ট কমন মাল্টিপল। আচ্ছা, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সাধারণটা তো ঠিকই আছে, এবার আসছে গুণিতক। এই দুজনের সাধারণ গুণিতকের মধ্যে যেটা লঘিষ্ঠ, খেয়াল করো কত আছে? 18, 12। 18 এর গুণিতক কারা কারা? 18 এর গুণিতক কারা কারা আমাকে বলো তো? 18, 36, 72, 96, এভাবে চলতে থাকবে না? না, ভুল করছি। 36, 54, 54, 72, 90, এভাবে। এরা সবাই কি 18 এর গুণিতক না? 18 এর গুণিতক। আচ্ছা, 12 এর গুণিতক কারা কারা? 12, 36, 48, 60, 72, এভাবে করে অনেকগুলা। গুণিতক কিন্তু অসীম পর্যন্ত যায়, বুঝছো? গুণিতক কিন্তু অসীম পর্যন্ত যায়। হ্যাঁ, তাহলে এদের সাধারণ গুণিতক কারা আমাকে বলো তো? সাধারণ গুণিতক কারা? 36 সাধারণ, 72 সাধারণ, পরে গিয়ে আরো সাধারণ পাওয়া যাবে। আমার লাগবে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ এই গুণিতকগুলোর মধ্যে লঘিষ্ঠ যে সবচেয়ে ছোট, যে তো সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কে? 36, 36। এই দুইটা সাধারণ গুণিতক এবং সবচাইতে ছোট। আচ্ছা, 12 এর পরে 24 হবে। হ্যাঁ, 12 এর পরে 24 হবে, বুঝছো? সো গুণনীয়ক, লসাগু, গসাগু, এই দুইটা ব্যাপার বোঝা গেছে। আচ্ছা, তো আমরা গসাগু কেমনে বাইর করব? তোমাকে যদি দুইটা সংখ্যা দেওয়া থাকে, তোমাকে যদি দুইটা সংখ্যা দেওয়া থাকে, তাদের গসাগু কেমনে বাইর করব? তো জিসিডি বাইর করার একটা ইউক্লিডিয়ান মেথড আছে। জিসিডি বের করার ইউক্লিডিয়ান পদ্ধতি। ইউক্লিডের নাম শুনছো না? বিজ্ঞানী ইউক্লিড, ওর নাম অনুসারে ইউক্লিডিয়ান মেথড। এই মেথডটা কি? এই মেথডটা হচ্ছে, ধরো তোমার কাছে দুইটা সংখ্যাই তো দিবে, দুইটা সংখ্যার গসাগু, এদের মধ্যে একটা বড় হবে একটা ছোট হবে। তুমি বড় সংখ্যাটাকে এল এ রাখবা, ছোট সংখ্যাটাকে এস এ রাখবা। দুটো সংখ্যার গসাগু দিবে, বড় সংখ্যাটাকে এল মানে লার্জ, ছোট সংখ্যাটাকে এস এ রাখবা। ঠিক আছে? তারপরের কাজ হচ্ছে তুমি এল কে এস দিয়ে ভাগ করে ভাগশেষটা বাইর করবা। ভাগশেষ হচ্ছে রিমাইন্ডার। ঠিক আছে? এল কে এস দিয়ে ভাগ করে ভাগশেষটা কোথায় রাখবা? রিমাইন্ডারে রাখবা। বুঝছো? আচ্ছা, তো ভাগশেষ যদি বাইর করো কত হয় আমাকে বলো তো? 18 ভাগশেষ 12, 6 আসে না? 6 আসছে তো? ঠিক আছে, যদি ভাগশেষ 0 হয়, যদি ভাগশেষ 0 হয়, তাহলে এস এ যেই সংখ্যাটা থাকবে সেটাই গসাগু। যদি ভাগশেষ 0 হয়, তাহলে এস এ যেই সংখ্যাটা থাকবে সেটাই গসাগু। আর যদি ভাগশেষ 0 না হয়, তখন তুমি কি করবা? তখন এল এর ভ্যালুটা এস এর ভ্যালুটা নিয়ে নিবে, অর্থাৎ এল এর ভ্যালুটা হয়ে যাবে এস। ছোট সংখ্যাটাকে বড় সংখ্যা বানায় দিবা, আর ছোট সংখ্যাটা হবে রিমাইন্ডার। কাহিনী বুঝছো? 18 চলে গেছে, এবার বড় সংখ্যার জায়গায় আসছে ছোট সংখ্যাটা 12, আর ছোট সংখ্যার জায়গায় আসছে ভাগশেষটা 6।
বুঝছো? তারপর এই স্টেপটা আবার কি করবা, রিপিট করবে, যে এখান থেকে আবার করবা। তুমি আবার এল কে এস দিয়ে ভাগ করে ভাগশেষটা বের করবা, দেখবা ভাগশেষ কত। তাহলে এবার আমাদের যেই সেকেন্ড বার, এবার এল হচ্ছে 12, এস হচ্ছে 6, তাহলে আমাদের ভাগশেষ কত হবে, আবারও এল পার্সেন্টেজ এস, তাহলে কত 12 ভাগশেষ 6, এটা 0 আসতেছে। তো যখনই রিমাইন্ডারটা 0 চলে আসবে, তুমি বলে দিবা আমাদের গসাগু কত, ছোট যেই সংখ্যাটা। কাহিনীটা বোঝা গেছে? আবার বলতেছি, তোমাকে দুইটা সংখ্যার গসাগু বের করতে দিবে, তুমি একটাকে বড় সংখ্যা, একটাকে ছোট সংখ্যা ধরবা। বড়টা হচ্ছে এল, ছোটটা হচ্ছে এস। এল কে এস দিয়ে ভাগ করে ভাগশেষটা রিমাইন্ডার আরে রাখবা। যদি রিমাইন্ডার 0 হয়ে যায়, তাইলে এস এ যেই সংখ্যাটা ছিল সেটাই গসাগু। আর যদি 0 না হয়, এখানে 0 হয় নাই, রিমাইন্ডার 0 হয় নাই, তখন তুমি কি করবা, এল এর মধ্যে এস কে নিয়ে আসবা। এই যে এল এর মধ্যে 12 কে নিয়ে আসছো, আর এস এর মধ্যে রিমাইন্ডারটা নিয়ে আসবা। তারপর আবার এল কে এস দিয়ে ভাগ করে ভাগশেষ বের করবা। যদি 0 হয়, তাহলে এস এ যেটা ছিল সেটা ভাগশেষ। যদি এখানেও 0 না হইতো, তুমি আবারও সেম কাজ করতা, এল এর মধ্যে নিতা কত, এবার 6, এস এর মধ্যে কত নিতা, ওই ভাগশেষটা। ঠিক আছে? আমি ফ্লোচার্ট অ্যালগরিদম দেখাই, তাহলেই বুঝতে পারবা। আর লসাগুটা আমি বুঝাবো না, এটা কেমনে বাইর করতে হয় এটা আমি বোঝাবো না, এটা অতটা ইম্পর্টেন্ট না। আমাদের স্লাইডে দেওয়া থাকবে, যারা একটু অ্যাডভান্স আছো নিজেরা দেখে নিবা। বুঝছো? ঠিক আছে, আমি রিক্যাপ করতেছি। রিক্যাপ করব ফ্লোচার্ট দিয়ে। রিক্যাপ করব কি দিয়ে? ফ্লোচার্ট দিয়ে। ঠিক আছে, আমরা ইনিশিয়ালি আমাদের ফ্লোচার্ট টাকতেছি, সবাই একটু খেয়াল করো। আমার কাছে দুইটা সংখ্যা ইনপুট দিবে, তাই না? এর মধ্যে একটা বড় একটা ছোট হতেই হবে। যদি দুইটা সমান হয়ে যায়, তাহলে গরিষ্ঠ সাধারণ গুণিতক তো ওইটাই, গুণনীয়ক তো ওইটাই, অসুবিধা নেই, ওভাবে আসলেও হয়ে যাবে, এই ফ্লোচার্টেই হয়ে যাবে। তো ধরো আমাদের দুইটা ইনপুট দিল, ইনপুট এল কমা এস। আমরা আগে থেকেই জানি এল বড় এস ছোট, মানে আমরা যখন ইনপুট নিব তখন বলে দিব বড় সংখ্যাটা প্রথমে দাও, ছোট সংখ্যাটা দ্বিতীয়তে দাও। তার মানে আমাদের এলটা এস এর থেকে বড়, এটা আমি আগে থেকেই ধরে নিলাম। না ধরেও করা যায়, এক্সট্রা একটা চেক দেওয়া লাগবে, ওটা আপাতত দরকার নেই, আমরা ধরেই নিচ্ছি এলটা বড়। ঠিক আছে, তারপরের কাজ কি আমাকে বলো তো? তারপরের কাজ কি? আমি রিমাইন্ডার বের করব না? আমাকে বলো তো, আমি কি করব? রিমাইন্ডার বের করব। রিমাইন্ডারটা কি? এল কে এস দিয়ে ভাগ করলে, রিমাইন্ডারটাকে আর দিয়ে প্রকাশ করলাম, এল কে এস দিয়ে ভাগ করলে ভাগশেষ যত, সেটাই হচ্ছে আমাদের রিমাইন্ডারে আছে। এইবার আমরা চেক করব এই যে রিমাইন্ডারটা সেটা শূন্য কিনা। এই যে রিমাইন্ডারটা আমরা পাইছি সেটা শূন্য কিনা, এটা আমরা চেক করব। কি চেক করব বলো তো? আমাদের যে রিমাইন্ডার সেটা ইকুয়ালস টু 0 কিনা। রিমাইন্ডারটা যদি 0 হয়, তাহলে বলো গসাগু কোনটা? ছোট সংখ্যাটা, এটাই কিন্তু বুঝাইছিলাম। রিমাইন্ডারটা যদি 0 হয়ে যায়, অর্থাৎ এটা যদি ইয়েস হয়, তাহলে আমাদের ভাগশেষ কোনটা, আমাদের গসাগু কোনটা বলো তো? ছোট সংখ্যাটাই কি গসাগু, গসাগু। প্রিন্ট এস, আমাদের এসটা হচ্ছে সেই গসাগু, ছোটটা। ওকে, চিন্তা করো, 12 আর 6 দিলা, 12 তো 6 দিয়ে ভাগ যায়, রিমাইন্ডার 0, তার মানে ছোট সংখ্যাটা অর্থাৎ 6 আমাদের কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। এখন যদি 0 না হয়, তখন আমরা কি করছিলাম মনে আছে? আমরা একটা কাজ করছিলাম। কি কাজ বলো তো? আমরা বড় সংখ্যাটাকে ছোট সংখ্যাতে বসায় দিছিলাম, মানে ছোট সংখ্যা দিয়ে রিপ্লেস করছিলাম, তাই না? মনে আছে? এই যে দেখো কি করছিলাম, এল এর ভ্যালু বসায় দিছিলাম ছোট সংখ্যাটা, আর ছোট সংখ্যার ভ্যালুটা বসায় দিছিলাম ভাগশেষটা।
তার মানে আমরা কি করব, L ইকুয়ালস টু S, অর্থাৎ ছোট সংখ্যাটাকে বড় সংখ্যা বানিয়ে দিব, আর আমাদের যে ভাগশেষ সেটা ছোট সংখ্যা বানিয়ে দিব। তারপর এই প্রসেসটা আবার কন্টিনিউ হবে না? আমাকে বলো তো, এই প্রসেসটা আবার কন্টিনিউ হবে না? তো এই ফ্লোটা যদি এখানে আসে, আমাদের কানেক্টর ইউজ করা লাগবে। আমরা কানেক্টর ইউজ করি, এখানে আসলাম। ঠিক আছে, একটু কঠিন মনে হতে পারে, কারণ এই ব্যাপারগুলা আসলে একটু কঠিন, বুঝছো? তারপর এখানে কি আমরা আমাদের প্রোগ্রামটা এন্ড করে দিব। এখনো কিন্তু হয় নাই পুরোপুরি, তোমাকে জিনিসপত্র লিখতে হবে। এটা যদি ইয়েস হয় তাইলে, এটা যদি নো হয়, একটা সময় গিয়ে গসাগু বের হবেই, গসাগু বের হবেই। তোলো আমি একবার রিক্যাপ দিয়ে দিচ্ছি, সবাই কি বুঝছো? তোমাকে দুইটা সংখ্যা দিবে, তাদের গসাগু বের করা লাগবে। এখন তাদের গসাগু কেমনে বের করব? আমি ধরে নিব বড় সংখ্যাটা L, ছোট সংখ্যাটা S। ঠিক আছে, আমি যেটা করব, L কে S দিয়ে ভাগ করে ভাগশেষটা বের করে ফেলবো। যদি দেখি ভাগশেষটা 0, তাহলে ছোট সংখ্যাটাই কি আমাদের গসাগু। এখন যদি ভাগশেষ 0 না হয়, তখন আমি কি করব, ওই ছোট সংখ্যা ওটাকে বড় সংখ্যাটা বানিয়ে দিব, বড় সংখ্যাটাকে ফেলে দিব, ছোট সংখ্যাটাকে কি বড় সংখ্যা বানিয়ে দিব। এই যে L ইকুয়ালস টু S না, মানে বড় সংখ্যার জায়গায় ছোট সংখ্যাটা বসাবো, আর ছোট সংখ্যার জায়গায় ওই ভাগশেষটা বসাবো। তারপর এই স্টেপটা আবার রিক্যাপ মানে পুনরায় করতে হবে, এখানে একটা লুপিং স্ট্রাকচার হবে। কাহিনী বুঝছো? এই সবাই কি বুঝছো? আমাকে বলো তো। একটু কঠিন, ঠান্ডা মাথায় একটু মনোযোগ দিতে হবে, ঠিক আছে? অ্যালগরিদমটা এখানে লেখা আছে, তোমরা চাইলে বিভিন্ন এক্সাম্পল নিয়ে করতে পারো। ওকে, এই যে ফ্লো চার্ট এখানে দেওয়া আছে। এবার দুইটা সংখ্যার লসাগু নির্ণয় করা অ্যালগরিদম, এটা আমি দেখাচ্ছি না, পড়ে নিবা, এটা আরেকটু কঠিন। দুইটা সংখ্যার লসাগু নির্ণয়ের অ্যালগরিদম, ঠিক আছে? এটা আমি দেখাচ্ছি না, সো এটা হোমওয়ার্ক, বাসায় নিজেরা পড়ে নিবা, যারা একটু আগায় আসছো পড়ে নিবা। ফ্লো চার্টটা এখানে দেওয়া আছে, দুটো সংখ্যার লসাগু কিভাবে ক্যালকুলেটর দিয়ে, মানে ক্যালকুলেটর না, কম্পিউটার দিয়ে করাবো। আচ্ছা ঠিক আছে, লাস্ট আরেকটা প্রবলেম, একটা সংখ্যা মৌলিক সংখ্যা কিনা। আমি লজিকটা বলে দিব, ফ্লো চার্টটা তোমরা লিখবা। একটা সংখ্যা মৌলিক সংখ্যা কিনা। মৌলিক সংখ্যা কাদের বলে? অবশ্যই পূর্ণ সংখ্যা হওয়া লাগবে। যে সমস্ত পূর্ণ সংখ্যা এক আর ওই সংখ্যাটা বাদে আর কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য না, তাদের বলা হয় মৌলিক সংখ্যা। ফর এক্সাম্পল 19, 17, এদের জাস্ট দুইটা উৎপাদক, তাই না? দুইটা গুণনীয়ক, 1 আর 19, 1 আর 17, তাই না? যে সমস্ত সংখ্যার ওই সংখ্যাটা আর এক বাদে কোনো কি নাই, আমাকে বলো, গুণনীয়ক নাই বা অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য না, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে একটা সংখ্যা মৌলিক সংখ্যা কিনা তুমি চেক কেমনে করবা? ধরো তোমাকে একটা সংখ্যা দিছে n, এই n সংখ্যাটা মৌলিক কিনা তুমি কিভাবে চেক করবা? তুমি একটা লুপ চালাবা। তোমাদের মনে আছে আমরা গত ক্লাসে যে লুপ চালায় 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করছিলাম, যোগ করছিলাম, ওদের বর্গের যোগফল বের করছিলাম। তুমি একটা লুপ চালাবা, লুপটা কেমন হবে? 2 থেকে শুরু হবে, বুঝছো? একটা পুনরাবৃত্তি চালাবা, 2 থেকে শুরু হবে, n-1 পর্যন্ত যাবে, ঠিক আছে? এখন আমাকে বলো, যদি n মৌলিক সংখ্যা হয়, 2 থেকে n-1 পর্যন্ত কোনো কিছু দিয়ে কি সে বিভাজ্য হবে? আমাকে বলো, n যদি মৌলিক সংখ্যা হয়, 2 থেকে n-1 এর পর্যন্ত কোনো সংখ্যা দিয়ে কি সে বিভাজ্য হবে? ফর এক্সাম্পল 19, 2 থেকে 18 পর্যন্ত কোনো সংখ্যা দিয়ে কিন্তু 19 বিভাজ্য না। তো তুমি একটা লুপ চালাবা, n কে এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে এই একটা কাউন্টার রাখবা,
আমরা আই রাখছিলাম কিন্তু একটা কাউন্টার, ঠিক আছে? এই আই এর ভ্যালু 1 করে বাড়াইতে থাকবা। তুমি চেক করবা n পার্সেন্টেজ আই এই ভ্যালুটা 0 কিনা। যদি কখনো 0 হয়ে যায় তাহলে এটা মৌলিক সংখ্যা না, তাহলে এটা মৌলিক সংখ্যা না, বুঝছো? আর যদি 0 না হয়, পুরাটা পর্যন্ত গেছে, তার মানে পুরা 100 পর্যন্ত n পর্যন্ত যাবে, n-1 পর্যন্ত যাবে আয়ের ভ্যালু, হ্যাঁ? এবং সবার লাস্টে গিয়ে আমাদের আয়ের ভ্যালু কিন্তু n হয়ে যাবে, বুঝছো? আমি কিন্তু আয়ের ভ্যালু 1 করে বাড়াইতে থাকি, তাই না? আয়ের ভ্যালু 1 করে বাড়াইতে থাকি না আমরা? সবার লাস্টের স্টেপে আয়ের ভ্যালু কিন্তু এটার থেকেও 1 বাড়বে, আয়ের ভ্যালু তখন n হয়ে যাবে না? আয়ের ভ্যালু মানে কাউন্টারটার ভ্যালু n হওয়া মানে কি? তুমি 2 থেকে n-1 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করছো, ভাগ করে দেখছো ভাগশেষ 0 হয় না, তখন তুমি বলতে পারবা যে n একটা মৌলিক সংখ্যা। আবারও বলতেছি একটু আরেকবার, তুমি আয়ের ভ্যালু একটা কাউন্টার রাখবা, সেটা 2 থেকে n-1 পর্যন্ত বাড়াবা, ঠিক আছে? যদি কোনো স্টেপে গিয়ে এইটার ভ্যালু 0 হয়ে যায়, তুমি প্রোগ্রামটা ওখানেই শেষ করে দিবা এবং বলবা n একটা মৌলিক সংখ্যা না। আর যদি এটা মিথ্যা হয়, এটা সত্য মানে কি? এটা সত্য মানে কি? আমাদের প্রোগ্রামটা শেষ করবা নট প্রাইম বলে দিবা, নট প্রাইম, এবং সাথে সাথে প্রোগ্রামটা শেষ করে দিবা। আর এটা যদি মিথ্যা হয় তাহলে তুমি কি করবা? আয়ের ভ্যালু বাড়াইতে থাকবা। লজিকটা বোঝা গেছে? এবার এটার ফ্লো চার্ট আর অ্যালগরিদম নিজে নিজে চিন্তা করবা। ভাইয়া এইভাবে n বেশি হলে তো এক্সিকিউশন টাইম বেশি হবে। হ্যাঁ, এক্সিকিউশন টাইম বেশি হবে। তোমাদের এখন ইফিশিয়েন্ট প্রোগ্রামিং করাচ্ছি না আমি, একটা প্রবলেম কিভাবে সলভ করতে হয় সেটা করাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো এর মাধ্যমে আমাদের অ্যালগরিদম ও ফ্লো চার্ট এই টপিকটা শেষ। এই টপিকটা শেষ। তোমাদের পরীক্ষা এখান থেকে অ্যাট লিস্ট একটা 4 নম্বরের কোয়েশ্চেন আসবেই, মাস্ট। আরো বেশি আসতে পারে, বেশি আসতে পারে, ঠিক আছে? তো অ্যালগরিদম, ফ্লো চার্ট এগুলা কি ছিল? একটা সমস্যা সমাধান কিভাবে করব, ওই কনসেপ্টটা আমি কি বাংলায় লিখছি বা ফিগারের মাধ্যমে দেখাইছি। কম্পিউটার কিন্তু এটা বুঝবে না, এটা মানুষের বোঝার জন্যই, তাই না? মানুষের বোঝার জন্যই। তুমি অনেক কমপ্লেক্স একটা সমস্যা আরেকজনকে বুঝাইতে চাইতেছো, ওই অ্যালগরিদম বা ফ্লো চার্ট দিয়ে কি এটা খুব সহজে বোঝানো যায়। তোমরা ম্যাথমেটিক্সের টাইপ ভিত্তিক অঙ্ক করো না, এই টাইপের অঙ্ক আসলে এই কয়টা স্টেপ, ওটাই অ্যালগরিদম। এই অ্যালগরিদমের কাজই হচ্ছে একজন মানুষ যাতে নিজে একটা সমস্যা খুব ভালো করে বুঝতে পারে এবং আরেকজনকে যদি বুঝাইতে হয় সেটা করতে পারে, বুঝছো? এই প্রোগ্রামিং এ আরেকজনকে বোঝানো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ তুমি চিন্তা করো, গুগল, মাইক্রোসফটে লাখের উপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, একজন তো কোড করে নাই, 1 লাখের বেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি কোড একসাথে করতে যায় তাহলে কাহিনী কি? একজনের জিনিস আরেকজন বুঝতে হবে না খুব ভালো করে, বুঝছো? তুমি যদি ইন ফিউচারে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হও, তোমাকে বেসিক থেকে একদম স্ক্র্যাচ থেকে কোড লিখতে হবে না। আগে কেউ কোড লিখছে, ওটার উপরেই কাজ করতে হবে। ও যাতে তোমাকে সহজে বুঝাইতে পারে, এই জন্যই অ্যালগরিদম ফ্লোচার্ট ইউজ করা হয়। চিন্তা করি যে ফেসবুক যে প্রতিদিন আপডেট হচ্ছে, তুমি ধরো ফেসবুকের ইঞ্জিনিয়ার হলা, এখন তুমি গিয়ে কি শুরু থেকে কোড লিখবা না? অলরেডি লিখছে মানুষজন, ওইটার উপরে কাজ করবা, ঠিক আছে? এটা একটু টাফ। আচ্ছা, অ্যালগরিদমের কিছু বৈশিষ্ট্য আছে, ভালো অ্যালগরিদমের কিছু বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, ওগুলো এখানে লেখা আছে। অ্যালগরিদম সহজবোধ্য হওয়া লাগবে। অ্যালগরিদমের কাজই হচ্ছে তুমি যাতে বুঝতে পারো, মানুষ যাতে সহজে বুঝতে পারে। সো অ্যালগরিদম অবশ্যই সহজবোধ্য হওয়া লাগবে, ঠিক আছে? প্রতিটা ধাপ স্পষ্ট ভাষ্য হবে, যে কোনো প্রোগ্রামার যাতে সহজে বুঝতে পারে, তুমি না, তোমার টিমে যারা কাজ করবে, হ্যাঁ, সবাই যাতে বুঝতে পারে, ঠিক আছে? সমস্যা সমাধান হবে নির্দিষ্ট সংখ্যক ধাপে, এটা তো কথার কথা, ব্যাপকভাবে প্রয়োগ করা সম্ভব হবে। আচ্ছা, অ্যালগরিদম কোনো প্রোগ্রামিং ভাষার উপরে ডিপেন্ড করে না। অ্যালগরিদমটা কি?
সমস্যা সমাধানের উপায়। এখন সেটা তুমি যদি বাংলা ভাষায় লেখো, বাংলায় কিন্তু আমরা অ্যালগরিদম লিখছি, তাই না? চাইনিজে লেখো, অসুবিধা তো নাই। যদি এখানে এই ভাষাটা বলতে প্রোগ্রামিং ভাষা বোঝানো হয়েছে। তুমি প্রোগ্রাম বা কোডিং সিতে করতে পারো, পাইথনে করতে পারো, হাবিজাবি যাই করো না কেন, অ্যালগরিদম সবার জন্য সেম। ঠিক আছে? অ্যালগরিদম হচ্ছে সমস্যা সমাধানের উপায়। এখন তুমি সেটা কম্পিউটারকে সি দিয়ে বুঝাবা, না পাইথন দিয়ে বুঝাবা, না জাভা দিয়ে বুঝাবা, কোন প্রোগ্রামিং ভাষায় বুঝাবা, ওইটা তোমার ব্যাপার। তো আমরা এখন একটা সমস্যা কিভাবে সমাধান করতে হয় সেটা জানি, আমাদের কিছু কনসেপ্ট আছে। ঠিক আছে? এখন এগুলো তো আমি কম্পিউটারে বুঝাইতে পারবো না। কম্পিউটারকে বুঝাইতে হলে কম্পিউটারের ভাষায় কমিউনিকেট করতে হবে, মানে 0-1 দিয়ে কমিউনিকেট করতে হবে। করা লাগতো 0-1 দিয়ে অনেক আগে, এখন আর 0-1 দিয়ে করা লাগে না, কারণ এখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সি ল্যাঙ্গুয়েজ এগুলো আছে। আমরা কি করব? সি প্রোগ্রামিং ভাষায় কম্পিউটারের সাথে কমিউনিকেট করব। সি প্রোগ্রামিং ভাষায় কম্পিউটারকে প্রোগ্রাম লিখব। পরে কম্পাইলার নামের একটা জিনিস ছিল না, ওই কম্পাইলারটা ওই সি প্রোগ্রামকে কম্পিউটারের ভাষায় কি ট্রান্সলেট করে দিবে। তাহলে সি কি বলো তো? সি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা প্রোগ্রামিং ভাষা। দুনিয়ার যে কোনো ভাষারই কিছু নিয়ম কানুন, ব্যাকরণ, সিনট্যাক্স এগুলা থাকে। সি এরও কিছু সিনট্যাক্স, নিয়ম কানুন এগুলো আছে প্রত্যেকটা প্রোগ্রামিং ভাষারই। তো ওই প্রোগ্রামিং যে সিনট্যাক্স, ব্যাকরণ ওইগুলাই আমরা এখন শিখব এবং শিখে সেগুলোর মাধ্যমে প্রোগ্রামিং সমস্যা সমাধান করব। ঠিক আছে? তো দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা 1970-এর দিকে এই মানুষটা একাই ডেভেলপ করে, অলমোস্ট একাই। ওনার নাম হচ্ছে ডেনিস রিচি। স্পেলিংটা তোমরা দেখে নিও, DENNIS, আমি ঠিক বলতে পারবো না স্পেলিংটা, রিচি। ও 1970-এর দিকে যখন বাংলাদেশ জন্ম হচ্ছিল আর কি, আমেরিকার বেল ল্যাবরেটরি, তোমার নাম শুনছো? বেল ল্যাবরেটরি, এখানে অনেক আবিষ্কারই হয়েছে, বুঝছো? বেল ল্যাবরেটরিতে এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা ডেভেলপ করে। এটার নাম কেন সি? এটার আগে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল যার হচ্ছে বি, আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল বি। ঠিক আছে? বি এর উত্তরসূরি হচ্ছে সি, সি। তো সি একটা কি আমাদের থার্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি হচ্ছে থার্ড জেনারেশন, তার মানে কি উচ্চ স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। ঠিক আছে? আচ্ছা, তোমাদের বই দেখবা 1972-73 এই সালে আর কি। উনি এখন বেঁচে নাই, 1941 সালে জন্মগ্রহণ করছে, 2011 সালে মারা গেছে। তো উনি আসলে মানে কম্পিউটার সায়েন্সে ওনার অবদান অনস্বীকার্য। তোমরা ইউনিক্স অপারেটিং সিস্টেমের নাম শুনছো? যখন শুরুর দিকে কম্পিউটার 1970-80 সালের দিকে ছিল, তখন কম্পিউটারের যে অপারেটিং সিস্টেমটা সবচেয়ে পপুলার ছিল সেটা হচ্ছে ইউনিক্স। এই ইউনিক্স অপারেটিং সিস্টেমটা পরবর্তীতে সি দিয়ে লেখা হয়। এই ইউনিক্স অপারেটিং সিস্টেমের উপরেই এখন বিভিন্ন অপারেটিং সিস্টেম দাঁড়ায় আছে। তোমরা লিনাক্সের নাম শুনছো, এগুলো হাবিজাবি দরকার নেই। ঠিক আছে? তো সি কি? একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার সাহায্যে আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারি, অন্যগুলা দিয়েও করতে পারি, বাট আমাদের সিলেবাসে এটা আছে। তো এখন এইটার কিছু ব্যাকরণ, কিছু গ্রামার আমরা শিখবো এবং তার সাহায্যে আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেট করব। তো আমরা শুরু করতেছি। আমাদের প্রথম প্রোগ্রাম। আচ্ছা, প্রথম প্রোগ্রামে যাচ্ছি, তবে তার আগে আমরা সি এর সাহায্যে কম্পিউটারের সাথে কমিউনিকেট করব, কিন্তু কম্পিউটার কিন্তু সি বুঝে না, আমি কিন্তু অলরেডি তোমাদের বলছি। তো আমরা কি করব? একটা প্রোগ্রাম লিখবো। এই প্রোগ্রামটা কি দিয়ে লিখবো? সি দিয়ে লিখবো। ঠিক আছে? ধরো একটা প্রোগ্রাম লিখলাম, এই প্রোগ্রামটা কি আমরা সি দিয়ে লিখলাম, এটার একটা নাম দিলাম, ধরো ফার্স্ট প্রোগ্রাম। তোমাদের প্রত্যেকটা ফাইলের নামের শেষে একটা এক্সটেনশন থাকে, পিডিএফ এর .pdf, খেয়াল করছো? .exe, .mp4। তো সি প্রোগ্রামের যে ফাইল তার এক্সটেনশন হচ্ছে .c, ফার্স্ট প্রোগ্রাম .c। এটা আমরা কম্পিউটারে লিখছি সি এর সাহায্যে। এখন কম্পিউটার সরাসরি এটা বুঝবে না,
আমাদের একটা কম্পাইলার আছে, সি কম্পাইলার। সেই কম্পাইলারটা আমাদের এই প্রোগ্রামটাকে কম্পিউটারের ভাষায় অর্থাৎ 0 আর 1 এ রূপান্তর করবে। বুঝছো? এটা কম্পাইল হয়ে কিসে কনভার্ট হবে? myprogram.exe। বুঝছো? আমাদের যে ফার্স্ট program.exe, উইন্ডোজে exe হয়, অন্য অপারেটিং সিস্টেমগুলোয় অন্য কিছু হয়। তারপর এইটা আমাদের কম্পিউটারে রান হবে। বুঝছো? এইটা আমাদের কম্পিউটারে রান হবে। ঠিক আছে। তো এখন ভাইয়া আমরা কোড করে করে সবকিছু দেখব। বুঝছো? আমরা কোড করে করে সবকিছু দেখব। তো কোড করার জন্য কম্পিউটার লাগবে না, কোড করার জন্য আসলে কম্পিউটার লাগবে না, তোমার ফোন থাকলেই হবে। তোমাদের যাদের আলাদা একটা এক্সট্রা ফোন আছে, চাইলে সেই ফোনে কোড করতে পারো। আর এখন দরকার নেই, এখন জাস্ট আমাকে ফলো করো, আমাকে দেখো, তাইলেই হবে। ঠিক আছে? ওকে। তো কোড করার জন্য ইউজুয়ালি কম্পিউটারে আইডিই ইউজ করা হয়। আইডিই মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। বুঝছো? ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট মানে কোড ডেভেলপমেন্টের জন্য একটা এনভায়রনমেন্ট, সেখানে তুমি কোড লিখে কম্পাইল করে রান করতে পারবা। তো আমরা যেহেতু মাত্র শুরু করতেছি, এইগুলার প্যারায় আমরা না যাই, আমরা প্রোগ্রামিং এর ভাষায় কি আছে সেটা একটু দেখি। তো আমরা একটা ওয়েবের কম্পাইলার ইউজ করব। বুঝছো? ওয়েবের কম্পাইলার ইউজ করব। তো কি করবা? গুগল ক্রোমে যাবা, গিয়ে সার্চ দিবা সি কম্পাইলার। বুঝছো? সি কম্পাইলার লিখে সার্চ দিবা। গুগল ক্রোমে গিয়ে সি কম্পাইলার লিখে সার্চ দিবা, এন্টার দাও, দেখবা অনেকগুলা লিঙ্ক চলে আসছে। তুমি যে কোনো একটাই ঢুকলেই হবে। আমি 2 নাম্বারটাই ঢুকতেছি, জিডিবি অনলাইন ডিবাগার। তুমি চাইলে প্রথমটাও যাইতে পারো, কোনো অসুবিধা নেই। আমি 2 নাম্বারটাই যাইতেছি, জিডিবি অনলাইন এডিটর। আমরা এখানে আমাদের প্রোগ্রামগুলো লিখব এবং রান করব। কিভাবে? আমি আসতেছি। ঠিক আছে, দাঁড়াও। ওকে, আমাদের প্রথম প্রোগ্রাম, সবাই একটু এদিকে তাকাও। এখানে আমরা প্রোগ্রামগুলো লিখব। আমাদের প্রথম যেই প্রোগ্রাম, এখানে কিছু হাবিজাবি লেখা আছে, আমি পুরোটাই ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, শুরু করব। তবে শুরু করার আগে আরেকটা ছোট্ট কনসেপ্ট আমি তোমাদের একটু বুঝাই নিই। তোমরা সবাই ফাংশন পড়ছো? তোমরা সবাই কি ফাংশন পড়ছো? ফাংশনে কি করে? ম্যাথমেটিক্সের ফাংশন। তোমরা সবাই ম্যাথমেটিক্সের ফাংশন পড়ছো? ক্লাস 9-10এও পড়ার কথা। আমি একটা ফাংশন লিখে দেখাই। ম্যাথমেটিক্সে প্রথমত একটা ফাংশন ডিফাইন করা লাগে। ধরো আমাদের একটা ফাংশন f of x equals to x square minus 2x plus 3। এটা একটা ফাংশন, তাই না? তাই তো। এই ফাংশনে একটা ইনপুট আছে, সেই ইনপুটটাকে আমাকে বলো তো। সেই ইনপুটটা হচ্ছে x আর আউটপুটটা হচ্ছে এইটা, তাই না? তার মানে এই ফাংশনে তুমি একটা ইনপুট দিলে সে একটা আউটপুট ক্যালকুলেট করে তোমাকে দিবে। তাই না? ফর এক্সাম্পল, আমি যদি ইনপুটের জায়গায় 2 দেই, তাহলে আউটপুট কি হবে? 2 স্কয়ার মাইনাস 2 ইন্টু 2 প্লাস 3, 4 মাইনাস 4 3। তার মানে 2 ইনপুট দিলে সে আউটপুট কত দিচ্ছে? 4, তাই না? আমি এখানে ফাংশনটা ডিফাইন করছি, বলে দিছি ফাংশনটা এরকম। আর এখানে কি করছি? ফাংশনটাকে কল করছি না? কল করা মানে ফাংশনটা ইউজ করা। ফাংশনটা ইউজ করছি, ইউজ করার সময় একটা ইনপুট দিয়ে দিছি, তাই না? তাই তো। আচ্ছা, এখন এখানে একটা ইনপুট ছিল, একটা আউটপুট। এখন এরকম তো হতেই পারে যে 2টা ইনপুট হইতে পারে না কোন একটা ফাংশনের? 2টা ইনপুট, 3টা ইনপুট, 4টা ইনপুট, যে কোনো সংখ্যক ইনপুট হইতে পারে। ফর এক্সাম্পল,
একটা ফাংশনের ধরো দুইটা ইনপুট f of x, y, আমি ফাংশনটা একটু লিখলাম x² প্লাস 2xy প্লাস y। এই ফাংশনের কয়টা ইনপুট? দুইটা ইনপুট x আর y, তাই না? ফাংশনটা এখানে ডিফাইন করা হয়েছে, এই ফাংশনটা এখানে ডিফাইন করা হয়েছে। আচ্ছা, আমি f না দিয়ে, নাম না দিয়ে ধরো g নাম দিই, এই ফাংশনটার আরেকটা নাম g। এখন এই ফাংশনটাকেও তুমি চাইলে কল করতে পারো বা ব্যবহার করতে পারো। ধরো প্রথম ইনপুটটা দিলা 2, পরের ইনপুটটা দিলা 3, তাহলে কি হবে? 2² প্লাস 2 ইন্টু 2 ইন্টু 3 প্লাস 3, তাই না? কিছু একটা সে দিবে 4 প্লাস কত হয় এখানে 12, 16 আর 3 19, দুইটা ইনপুট দিলে সে একটা আউটপুট দিচ্ছে, তাই না? এখানে ফাংশনটা আমরা কল করলাম বা ব্যবহার করলাম। এখন এরকমও তো হতে পারে যে কোনো ফাংশনের কোনো প্যারামিটারই নেই, মানে ইনপুটই নাই। ধর একটা ফাংশন আমি ডিফাইন করলাম f ইকুয়ালস টু 2, এরকমও করা যায়। এখানে কিছু ইনপুটই দেওয়া হয় নাই, বুঝছো? ওকে, আমাকে জাস্ট আউটপুট দিচ্ছে 2, তুমি যাই দাও না কেন আউটপুট সে 2 দিবে। তার মানে এই ফাংশনটাকে আমরা যদি কল করি তাহলে তো আর ইনপুট দেওয়ার দরকারই নেই, কোনো ইনপুট দেওয়ার দরকার আছে, তাই না? আচ্ছা, ঠিক আছে, আমাদের প্রোগ্রামিংয়েও এরকম ফাংশনের কনসেপ্ট আছে, এরকম ফাংশনের কনসেপ্ট আছে। আমরা একটু যাচ্ছি এখন। ফাংশনের কনসেপ্টটা সবাই বুঝছো? ঠিক আছে, তো আমরা কিছু জিনিসপত্র লিখি। আমাদের প্রথম প্রোগ্রাম, আমরা ফার্স্টে লিখব ইনক্লুড, একটা হ্যাশ চিহ্ন দিলাম, তারপর ইনক্লুড, কিছু একটা ইনক্লুড করব। ইনক্লুড মানে কি? অ্যাড করা, তাই না? ইনক্লুড একটা, এটারে কি বলে, এরকম একটা ব্র্যাকেট আর কি, লেস দেন সাইনটা, stdio.h, ইনক্লুড stdio.h। এটা মানে কি বুঝাচ্ছি, এখন বোঝার দরকার নেই, তোমরা জাস্ট লেখো। তারপর ইন্ট, ইন্ট মানে কি? ইন্ট মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? আমি একটা জিনিস লিখলাম মেইন, ইন্ট মেইন, এটা পরের লাইনে গেলাম, কার্লি ব্র্যাকেট দিলাম। এতটুকু বুঝছে, এতটুকু লিখি সবাই, কোনটা কি বোঝাচ্ছে আপাতত দরকার নেই। এন্ড সবার লাস্টে আমি গিয়ে লিখলাম রিটার্ন 0, রিটার্ন 0। খাতায় লেখো, তোমাদের প্রোগ্রামিং খাতায় লিখতে হবে বা এখানে মনোযোগ দিলে হবে, এখানে মনোযোগ দিলে হবে। আচ্ছা, ইন্ট মেইন, এটা একটা ফাংশন, খেয়াল করো, ইন্ট মেইন এটা একটা ফাংশন। ইন্ট কি বোঝাচ্ছে? এই ফাংশনটা আমাকে কি রিটার্ন করবে? হ্যাঁ, ইন্টিজার টাইপের, মানে একটা পূর্ণ সংখ্যা সে রিটার্ন করবে। তুমি যদি এই ফাংশনটাকে কোথাও কল করো বা ইউজ করতে চাও, সেই ফাংশনটা তোমাকে একটা পূর্ণ সংখ্যা রিটার্ন করবে। ফাংশনটার নাম হচ্ছে মেইন, ফাংশনটার নাম হচ্ছে মেইন। এটার কোনো ইনপুট বা প্যারামিটার নাই, এটার কোনো ইনপুট নাই, বুঝছো? এবং সবার লাস্টে রিটার্ন 0। আমাদের কথা কি ছিল? এই ফাংশনটা একটা পূর্ণ সংখ্যা রিটার্ন করবে না, তাই তো? এই যে এই ইন্ট দিয়ে আমি বুঝাচ্ছি এই ফাংশনটা তার কাজ শেষে কি ফেরত দিবে? একটা পূর্ণ সংখ্যায়। দেখো রিটার্ন 0, সে তার কাজ শেষে একটা পূর্ণ সংখ্যা ফেরত দিতেছে, ঠিক আছে? প্রত্যেকটা সি প্রোগ্রামে এই স্ট্রাকচারটুকু থাকবেই, প্রত্যেকটা সি প্রোগ্রামে একটা মেইন ফাংশন থাকবেই। এই যে মেইন ফাংশনটা, একটা ফাংশন থাকবেই, একটা মেইন ফাংশন থাকবেই। এই মেইন ফাংশনটাকে তোমার কম্পিউটারের অপারেটিং সিস্টেম সে কল করবে, বুঝছো? এই প্রোগ্রামটা তো রান করতে হবে, তাই না? রান করার সময় যে এখান থেকে রান করবে, এই প্রোগ্রামটাকে কল করবে। আর এটার মাঝখানে আমরা আমাদের যাবতীয় যত কোড আছে সব লিখব। এটার মাঝখানে আমরা আমাদের যাবতীয় যত কোড আছে সব লিখবো আস্তে আস্তে। আংশিক বোঝা গেছে? হালকা পাতলা বোঝা যাচ্ছে? হালকা পাতলা বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার আমরা আরেকটা কাজ করি। একটা জিনিস লিখতেছি, প্রিন্ট এফ। আচ্ছা, এফটা আসে নাই, প্রিন্ট এফ। দেখে কি মনে হচ্ছে? এটা স্ট্রাকচারটা দেখে বলো তো, এটা কার মতো মনে হচ্ছে? এটার দিকে একটু তাকাও, বলো তো। এটা একটা ফাংশনের মতো মনে হচ্ছে না? একটা ফাংশনকে কল করা হয়েছে, তাই না? আচ্ছা, প্রিন্টএফ এর মধ্যে আমরা ডাবল কোটেশন দিলাম, ডাবল কোটেশন দিয়ে লিখলাম
হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? লাস্টে একটা সেমিকোলন দিতে হবে, লাস্টে একটা সেমিকোলন দিতে হবে। আমি কি বলছি, এটার মাঝামাঝি আমরা যা লিখবো, আমরা আমাদের কোডটুকু লিখবো, তাই না? ওই কোডের প্রত্যেকটা লাইনকে বলা হয় এক একটা স্টেটমেন্ট। এইটা একটা স্টেটমেন্ট, এর পরের লাইনটাকে একটা স্টেটমেন্ট। প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিয়ে শেষ হয়। এটা সি এর একটা ব্যাকরণ, একটা সিনট্যাক্স। পাইথনে সেমিকোলনটা দেওয়া লাগে না, কিন্তু সিতে দেওয়া লাগে। বাংলা ভাষার নিয়ম যেমন সবার প্রত্যেকটা লাইনের শেষে দাড়ি দিতে হয়, তো সি এর নিয়ম হচ্ছে প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে এক একটা সেমিকোলন দেওয়া লাগবে। বুঝছো? আচ্ছা, তো এটা একটা ফাংশন। এই ফাংশনের মধ্যে আমি এই ইনপুটটা দিছি। এই ফাংশনটার কাজ হচ্ছে, এই ফাংশনটার কাজ হচ্ছে আমাদের যেই ডাবল কোটেশন, এই যে এই ডাবল কোটেশনের মধ্যে যা থাকবে সেটা কম্পিউটারের স্ক্রিনে প্রিন্ট করা, সেটা কম্পিউটারের স্ক্রিনে প্রিন্ট করা। ঠিক আছে? তো আমাদের প্রোগ্রামটা লেখা হয়ে গেছে। এবার আমি প্রোগ্রামটা রান করব। রান করার জন্য এখানে একটা রান বাটন আছে, খেয়াল করছো? ওই যে উপরে, ওই যে উপরে। তুমি যদি একটু রান দাও তাহলে দেখো তো আমাদের প্রোগ্রামটা কি করছে। হ্যালো ওয়ার্ল্ড, প্রোগ্রাম ফিনিশড উইথ এক্সিট কোড 0। তার মানে প্রোগ্রামটা ঠিক মতো রান হয়েছে, কম্পাইল হয়ে গেছে, রান হয়ে গেছে। এটা আমাদের প্রথম প্রোগ্রাম। আচ্ছা আচ্ছা, বোঝা গেছে? আমাকে বলো তাহলে আমি কি বুঝলাম। এটা একটা ফাংশন প্রিন্টএফ। প্রিন্টএফটা কি? প্রিন্টএফ একটা ফাংশন। এই ফাংশনটা কি করে, ভেতরে একটা ইনপুট নেয়, ভেতরে ডাবল কোটের মধ্যে যা থাকে সেটাই সে আউটপুটে প্রিন্ট করে দেয়। আমাদের প্রথম প্রোগ্রাম লেখা শেষ। আচ্ছা, সবাই এবার নিজের নাম লিখিত, দেখি তো আসলেই যেটা দেই সেটাই লেখে না শুধু হ্যালো ওয়ার্ল্ড লিখছে। সবার নাম লেখো তো। এবার আমরা একটু রান করি। হ্যাঁ, ওখানে দিয়ে রান করতে পারো, বা ফাংশন F9। আচ্ছা, ওখানে দিয়ে রান করো সবাই। আচ্ছা, একটু দাঁড়াও। এই যে দেখো রান হয়েছে। দেখো প্রিন্টএফ এর মধ্যে যেই জিনিসটা ছিল সেটাই কিন্তু কম্পিউটারে প্রিন্ট হয়ে গেছে। বুঝতে পারলাম? আচ্ছা, এখন কথা হচ্ছে ইন্ট মেইন, এটা তো একটা মেইন ফাংশন। প্রত্যেকটা প্রোগ্রামে একটা মেইন ফাংশন থাকবেই, ঠিক আছে? এখন মেইন ফাংশনটা ডিফাইন করার জন্য মেইন ফাংশনটার স্কোপ কতটুকু, এটা তুমি এই সেমিকোলন দিয়ে বোঝাচ্ছ যে এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের মেইন ফাংশনটা, সেমিকোলন দিতে হবে। এখান থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত পুরাটাই কি আমাদের মেইন ফাংশনটা, কারণ আমাদের অনেকগুলা লাইন লিখতে হয় না। ম্যাথসের ফাংশনে তো নর্মালি একটা লাইনই লেখে, কিন্তু এখানে তো অনেকগুলা লাইন। এখন কয়টা লাইন এটার মধ্যে আছে সেটা বোঝানোর জন্য কি এই কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়া লাগে, এটাকে কার্লি ব্র্যাকেট বলে। এতটুকু বুঝতে পারলাম? আচ্ছা ভাইয়া, ম্যাথসের মধ্যে আমরা একটা ফাংশন ব্যবহার করার আগে তাকে তো ডিফাইন করে নিতে হইতো, তাই না? তোমাদের মনে আছে নিশ্চয়ই। ধরো f of x equals to x square plus 2x ডিফাইন করলাম, তারপর আমরা কল করলাম f of 2, তাই না? খেয়াল করো, আগে একটা ফাংশন ডিফাইন করছি, তারপর কল করছি। এখন তুমি যদি ফাংশনটা ডিফাইন না করে ওরে কল করে দাও, f of 2 বাইর করতে পারবা? বা এটা কি দিবে কিছু জানো? না। আচ্ছা, আমরা এখানে একটা ফাংশন ডিফাইন করছি, মেইন ফাংশনটা কিন্তু এখানে লিখে দিচ্ছি, মেইন ফাংশন লিখে দিচ্ছি। এবার মেইন ফাংশনের প্রথম লাইনেই আমরা একটা ফাংশনকে কল করছি না? খেয়াল করো, প্রিন্টএফ এটা কিন্তু একটা ফাংশন। এই ফাংশনটাকে কল করছি, এই ফাংশনটার ভেতরে এই ইনপুটটা দিছি, এই ইনপুটটা দিছি, সেই ইনপুটটাই কি আমাদের কনসোলে গিয়ে প্রিন্ট হয়েছে, এটাকে কনসোল বলে, বা আউটপুটে গিয়ে প্রিন্ট হয়েছে। তাইলে ভাইয়া এই যে প্রিন্টএফ ফাংশনটা, এটা যে কনসোলে প্রিন্ট করে, এটা আমি কেমনে জানলাম? এটা তো কোথাও লেখা নাই এখানে। এটা লেখা আছে সিতে। কিছু ফাংশন তোমাদের জন্য, ওই যে ডেনিস রিচির কথা বলছিলাম না, ও নিজেই লিখে দিছে। বুঝছো? আমাদের যে ডেনিস রিচি যে সি প্রোগ্রামিংটা আবিষ্কার করছে, তোমাদের সুবিধার জন্য, আমাদের সুবিধার জন্য কিছু ফাংশন সে নিজেই লিখে দিছে। কোথায় লিখে দিছে? এই যে stdio.h, খেয়াল করো, stdio.h এটা একটা হেডার ফাইল। বুঝছো? এটার নাম কি? এটা একটা
হেডার ফাইল বুঝবা কেমনে? সবার লাস্টে .h থাকবে, তো এই হেডার ফাইলটায় কি লেখা আছে? এই হেডার ফাইলটায় এই প্রিন্টএফ ফাংশনটা কি কাজ করবে, কিভাবে করবে, সবকিছু ডিফাইন করা আছে। এজন্যই তুমি প্রিন্টএফ এই ফাংশনটা ব্যবহার করার জন্য ইনক্লুড মানে এই হেডার ফাইলটা তোমার প্রোগ্রামে ইনক্লুড করে নিছো। ইনক্লুড করা নাও মানে হচ্ছে এই ফাংশনটা যেই কাজ করতেছে সেটা এখানে বলে দেওয়া আছে। তুমি হেডার ফাইলটা ইনক্লুড না করে প্রোগ্রামটা রান করো, দেখবা এরর দিতেছে। বুঝছি? বুঝতে পারলাম? আমাকে সবাই বলো তো, আমাকে সবাই একটু বলো। আবছা ক্লিয়ার হয়েছে? আবছা ক্লিয়ার হইলেই হবে। আমি একটু রান করি। আচ্ছা, রান হচ্ছে না কেন? আচ্ছা, রান হচ্ছে, ইন্টারনেটের ঝামেলা বোধহয়। বুঝছো, এই হেডার ফাইলটায় কি আছে? এই প্রিন্টএফ ফাংশনটা কি কাজ করতেছে। মেইন ফাংশনটা কিন্তু তুমি ডিফাইন করে দিছো, যে মেইন ফাংশনটা কিন্তু ডিফাইন করছো। মেইন ফাংশনের ভিতরে কি একটা প্রিন্টএফ কল হয়েছে। এই মেইন ফাংশনটাকে আমাদের কম্পিউটার ডাকবে। বুঝতে পারলাম? ঠিক আছে, এখন প্রিন্টএফ এর মধ্যে যা কিছু ইচ্ছা তুমি লেখো, যেটা লিখবা সেটাই কি আমাদের প্রিন্ট হবে। সবাই এতটুকু বুঝছো? আমাদের প্রথম প্রোগ্রাম শেষ। ঠিক আছে, আমাদের প্রথম প্রোগ্রাম। প্রত্যেকটা সি প্রোগ্রামের এই স্ট্রাকচার থাকে, মাঝখানে যে এই পার্টটায় আমরা আমাদের কোড লিখব, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আমাকে বলো তো এইবার। ভাই, আমি যা যা লিখতেছি এটার ভেতরে একটা প্যারাগ্রাফ লেখো। মাই নেম ইজ কাজী রাকিবুল হাসান ... অনেক কিছু লিখলাম। এখন তুমি যাই লিখো না কেন, তুমি যদি প্রোগ্রামটাকে রান করো, দেখো সবগুলা কিন্তু এক লাইনেই আসছে, তাই না? কোনোটা নতুন লাইনে যায় নাই। বুঝছো? এখানে গিয়ে মনে হইতে পারে নতুন লাইনে আসছে, বাট ওরা এক লাইনেই আছে, ওখানে গিয়ে জায়গা নিচ্ছে না, এই জন্য এখানে দেখাচ্ছে। প্রিন্টএফ এর ভেতরে যা কিছু আমরা লিখলাম সবকিছু একটা লাইনেই দেখাচ্ছে না। এখন আমরা চাচ্ছি সবকিছু যাতে একটা লাইনে না হয়, নতুন একটা লাইনে দেখাতে যাচ্ছে। ধরো তুমি কাজী রাকিবুল হাসান এটা লিখলা, তারপর কিছু একটা লিখতে যাচ্ছ যেটা তুমি চাও পরের লাইনে প্রিন্ট হোক। তো পরের লাইনে প্রিন্ট হোক, এইটা প্রিন্টএফ কে বোঝানোর জন্য একটা স্পেশাল সিম্বল আছে। সেই সিম্বলটা হচ্ছে \n। আচ্ছা, ক্যাপস লক দাও, \n। দেখছো এই যে এটা বোঝায় কাজী রাকিবুল হাসান এটা লেখার পরে যা কিছু আসবে সবকিছু পরের লাইনে প্রিন্ট করবা। তো আমি যদি তোমাদের একটু দেখাই, ধরো এরপর তুমি কিছু একটা লিখলা, কি লিখবা? ধরো আইসিটি লিখবা, লিখলাম আইসিটি। এবার প্রোগ্রামটা রান করো, দেখো কাজী রাকিবুল হাসান লেখা হয়েছে, আইসিটিটা পরের লাইনে গিয়ে প্রিন্ট হয়েছে। এখানে একটা স্পেস আছে, খেয়াল করছো? এই যে এখানে একটা স্পেস আছে, ওই স্পেসটা হচ্ছে এখানকার স্পেস। তুমি যদি এই স্পেসটা না দিতা, তাহলে এটা জাস্ট একদম, বুঝছো? এটাকে বলা হয় নিউ লাইন ক্যারেক্টার। এরকম কিছু স্পেশাল ক্যারেক্টার আছে যারা প্রিন্টএফ ফাংশনকে বিভিন্ন জিনিস বোঝায়। আচ্ছা, এখন ধরো এগুলার দরকার কি? প্রিন্টএফ এর কাজ কি বলো তো? ডাবল কোটের মধ্যে যা আছে সেটাই স্ক্রিনে দেখানো। এখন তোমার দরকার পড়লো একটা ডাবল কোট দেখানো, বুঝছো? তুমি এরকম কিছু একটা লিখতে চাও, ধরো তুমি এরকম কিছু একটা লিখতে চাও, হ্যালো ওয়ার্ল্ড। এটা তুমি কম্পিউটার স্ক্রিনে লিখতে চাও। এখন প্রিন্টএফ এর কাজ হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে যা আছে সেটা স্ক্রিনে প্রকাশ করা। ডাবল কোটেশনের মধ্যে ডাবল কোটেশন দিলে গ্যাঞ্জাম হয়ে যাবে না? আমি একটু চেষ্টা করে দেখি, হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এটা তো পারবো। এবার দেখি এখানে একটা ডাবল কোট দিয়ে দেখি কি কাহিনী হয়। একটু দিয়ে দেখো তো কি হয়। এটা কি প্রিন্ট করার কথা? দেখি তো, একটু রান করে দেখি। এই যে এরর দিয়ে দিছে, দেখছো? এরর দিলে এরকম কাহিনী হবে। প্রিন্টএফ এর কাজ হচ্ছে ডাবল কোটের মধ্যে, ও গিয়ে দেখে ডাবল কোটের মধ্যে হ্যালো আছে,
কিন্তু এরপরে তো হাবিজাবি জিনিসপত্র, এগুলার তো কোনো কাজ নাই। এখানে তার মানে একটা এরর বসায় দিছে, এটা হয় নাই। তো কম্পিউটারকে কিভাবে বোঝাবো যে এখানে একটা ডাবল কোট দরকার বা এখানে একটা নতুন লাইন দরকার, এগুলো বোঝানোর জন্য কিছু এসকেপ সিকোয়েন্স বলে, ওগুলাকে কিছু এসকেপ সিকোয়েন্স আমরা ইউজ করি। ডাবল কোট প্রকাশের জন্য আমরা ব্যাকস্ল্যাশ একটু দাঁড়াও, কি হলো, দাঁড়াও একটু ওদিকে চলে গেছে, কেমনে নিব, একটু দাঁড়াও। আচ্ছা, এটা আমি আবার রিলোড দিয়ে দিচ্ছি, নাহলে হপফুলি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটা এখানে দিলাম। ওকে ওকে, এই যে এটাই তো লেখা ছিল, তাই না? এটাই কিন্তু লেখা ছিল। ওকে, ঠিক আছে। এখন ডাবল কোটের মধ্যে আমি যদি আবার ডাবল কোট দিতে চাই, সেটা যদি কম্পিউটারকে বোঝাতে চাই, সেটা আমাদের একটা ব্যাকস্ল্যাশ তারপর ডাবল কোট এটা দিয়ে বুঝাইতে হবে। খেয়াল করছো? ব্যাকস্ল্যাশ ডাবল কোট, ব্যাকস্ল্যাশ ডাবল কোট। এবার তুমি যদি এটা রান করো, তাহলে দেখো আমাদের আউটপুটে কি আসছে, হ্যালো ওয়ার্ল্ড। বুঝছো? তার মানে কিছু স্পেসিফিক ক্যারেক্টার বা কিছু স্পেসিফিক চিহ্ন আছে যেগুলা প্রিন্টএফ এর কাছে স্পেশাল মিনিং বহন করে। বুঝছো? ফর এক্সাম্পল, এই যে ডাবল কোট, এইটা প্রিন্টএফ এর কাছে একটা স্পেশাল মিনিং বহন করতেছে। এই স্পেশাল মিনিং বহন করে এরকম সিম্বলগুলো আমাকে প্রিন্ট করতে হলে এসকেপ সিকোয়েন্স বলে একটা জিনিস ব্যবহার করা লাগে। তো এসকেপ সিকোয়েন্সটা কি, সেটা আমরা এখন দেখতেছি। তো এসকেপ সিকোয়েন্সটা কি খেয়াল করো, আমাদের অনেকগুলো এসকেপ সিকোয়েন্স আছে এখানে দেওয়া আছে। বুঝছো? প্রিন্টএফ এর মধ্যে তুমি যদি এগুলা বসাও তাহলে এই কাজগুলো হবে। প্রিন্টএফ এর মধ্যে যদি স্ল্যাশ, এই যে ব্যাকস্ল্যাশ এ বসায় দাও, তাহলে একটা শব্দ হবে, পিপ করে একটা সাউন্ড হবে। ব্যাকস্ল্যাশের মধ্যে তুমি যদি এগুলা দাও, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ব্যাকস্ল্যাশ এন। প্রিন্টএফ এর মধ্যে যদি ব্যাকস্ল্যাশ এন দাও, তাহলে এটা কি করবে, নতুন লাইনে চলে যাবে। এই যে ব্যাকস্ল্যাশ ডাবল কোট, এটা দিলে কোটেশন চিহ্ন প্রকাশ করবে, না হলে কিন্তু সে প্রকাশ করে না, সে এরর দেয়। বুঝছো? দুইটা ব্যাকস্ল্যাশ দিলে সে একটা ব্যাকস্ল্যাশ প্রকাশ করবে। তো এগুলা একটু মনে রাখো, ঠিক আছে? এগুলা একটু মনে রাখো, ঠিক আছে? আমরা এখন একটা প্রোগ্রাম লিখবো যেটার আউটপুট হবে এরকম। দেখো তো, একটা স্টার, দুইটা স্টার, তিনটা স্টার, চারটা স্টার, পাঁচটা স্টার। আমরা কি লিখতে পারবো? সিতে একটা প্রোগ্রাম লিখবো যেটার আউটপুট হবে এরকম। তো আমরা দেখি তো পারি কিনা। তাহলে বলো তো, আমাদের প্রথম লাইনে জাস্ট একটা স্টার প্রিন্ট হবে না? আমাকে বলো তো, প্রথম লাইনে জাস্ট একটা স্টার, তারপর কিন্তু দ্বিতীয় লাইনে চলে যাব। দ্বিতীয় লাইনে যাওয়ার জন্য আমাদের কি নিউ লাইন দিতে হবে না? এই যে নিউ লাইন দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর কি করব, আমাদের দ্বিতীয় লাইনে গিয়ে দুইটা স্টার, তাই না? তো আমরা কি করি, আমাদের দ্বিতীয় লাইনে গিয়ে দুইটা স্টার দিয়ে দিই, একটা স্টার, দুইটা স্টার। তৃতীয় লাইনে গিয়ে তিনটা স্টার। দেখো, আমি যদি তিনটা স্টার দিই, একটা, দুইটা, তিনটা, 3 নাম্বার লাইনে গিয়ে তিনটা দিলাম, 4 নাম্বার লাইনে গিয়ে চারটা স্টার, একটা, দুইটা, তিনটা, চারটা। আর সবার লাস্টের লাইনে গিয়ে 5টা স্টার, একটা, দুইটা, তিনটা, চারটা, তিনটা, চারটা স্টার প্রিন্ট হয় না। ঠিক আছে? তাহলে বলো তো এই প্রোগ্রামটা কি প্রিন্ট করবে? আমাদের যে আউটপুটটা, সেটাই তো প্রিন্ট করার কথা। আমরা একটু রান করে দেখি। দেখছো, এটাই কিন্তু প্রিন্ট হয়েছে। এখন আমার বুদ্ধিমান বন্ধু যারা আছে, এতগুলা প্রিন্টএফ কি দিবে? দরকার নাই তো, আমি একটা প্রিন্টএফ এর মধ্যেই তো লিখতে পারি। একটা স্টার্ট দিলাম, নিউ লাইন মানে সবকিছু পরের লাইনে চলে যাবে। তারপর দুইটা স্টার্ট দিলাম, আরেকটা নিউ লাইন মানে পরের লাইনে চলে গেছে।
তারপর 3টা স্টার দিলাম, আরেকটা নিউ লাইন, তারপরের লাইনে গেছে, তারপর 4টা স্টার দিলাম, 1টা 2টা 3টা 4টা, আরেকটা নিউ লাইন, 5টা স্যার, 1টা 2টা 3টা 4টা 5টা। এই স্টার প্রিন্ট হয় না, কিবোর্ডে সমস্যা, বুঝছো? আসলেই সমস্যা করতেছে। কি হলো? আচ্ছা, আমি এখান থেকে স্টার্ট দেই। দাঁড়াও, একটু দাঁড়াও, কিবোর্ডে না স্টার আসতেছে না, আমি কপি করে বসাই। ঠিক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। ঠিক আছে, তারপর তুমি আরেকটা নিউ লাইন দিয়ে দিলাম। একই কাজ, কিন্তু একজন অনেকগুলা প্রিন্টএফ ইউজ করছে, আর একজন কি জাস্ট একটা প্রিন্টএফের মধ্যেই সবকিছু বসাই দিয়েছে। হ্যাঁ, কপি পেস্ট করেই বসাইছি, বুঝছো? শেষের নিউ লাইন না দিলে হয় না? হ্যাঁ, এটা না দিলেও হয়, এটা না দিলে হয়। আচ্ছা, তো আমরা খুবই বেসিক একটা প্রোগ্রাম লিখছি, এগুলা খুবই বাচ্চাদের কাজ। আমরা আস্তে আস্তে আরেকটু কঠিনের দিকে যাব। ঠিক আছে ভাই, এটা কি কেস সেন্সিটিভ? হ্যাঁ, এগুলো কেস সেন্সিটিভ। সি একটা কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মানে হচ্ছে ছোট হাতের এ যেটা বোঝায়, বড় হাতের এ অন্য জিনিস বোঝায়। ব্যাকস্ল্যাশ স্মল এন যেটা বোঝায়, ব্যাকস্ল্যাশ ক্যাপিটাল এন অন্য কিছু বোঝায়। সি একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ স্মল লেটার আর ক্যাপিটাল লেটার দুইটা সেম জিনিস বোঝায় না। কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যারা কেস ইনসেনসিটিভ, যেমন হচ্ছে এসকিউএল। ওদের স্মল এ ক্যাপিটালে একই কথা, স্মল এ ক্যাপিটালে একই কথা। বুঝতে পারলাম? ঠিক আছে। আচ্ছা, আমরা আবার একটু এখানে চলে আসি। তোমাদের একটু আগের যে প্রোগ্রামটা আমরা লিখছি, তোমাদের মনে আছে? বলো তো, একটু দেখাই তো। এই যে এটা ধরো, এই প্রোগ্রামটা লিখছি। এখন তুমি যদি খেয়াল করো, এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের মধ্যে কিন্তু অনেকগুলা লাইন। প্রত্যেকটা লাইন আমি কিছুটা ফাঁকা জায়গা রেখে, ফাঁকা রেখে তারপর লিখছি না? একটা ট্যাব পরিমাণ জায়গা ফাঁকা রেখে তারপর আমি লিখছি, বুঝছো? এখন ভাইয়া কেনই ফাঁকা রাখছেন? ফাঁকা না রাখলে কি কিছু হইতো? আচ্ছা, আমরা একটু দেখি তো, যদি এই জায়গাটা আমরা ফাঁকা না রাখতাম তাহলে কি কাহিনী হইতো? আমি এই ফাঁকাটা সরাই দিলাম, ধরো এই ফাঁকাটা দিলাম, এটা সরাই দিলাম, এটা দিলাম না। ঠিক আছে, তুমি চাইলে সবগুলো লাগাই দিতে পারো, কিংবা একটা আগে পরে যেমন ইচ্ছা দিলা। রান করো তো সবাই একটু রান করো তো, কি হয়? আচ্ছা, একটা এরর আসছে। ও, এই যে 99 না, এটা ঝামেলা করতেছে। দেখো, প্রোগ্রামের আউটপুটের কিন্তু কোনো চেঞ্জ নাই। তুমি এই ফাঁকাগুলা দিলেও যেই কথা, না দিলেও একই কথা। ঠিক আছে, কিন্তু এই ফাঁকাগুলা দেওয়া লাগে। কেন দেওয়া লাগে? প্রোগ্রামটা সুন্দর দেখানোর জন্য। এটাকে বলে ইনডেন্টেশন, বুঝছো? প্রোগ্রামটা যাতে সুন্দর দেখায়। দেখো, এটা কিন্তু খুব সুন্দর করে বোঝা যাচ্ছে যে এটা একটা ব্লক। এই ব্লকের মধ্যে আমাদের এই লাইনগুলো আছে, তাই না? এই সবগুলা লাইন এই একটা ব্লকের মধ্যেই সুন্দর করে সাজানো আছে, বুঝছো? এটা যাতে আমাদের প্রোগ্রামটা পড়তে সুবিধা হয়, দেখতে সুন্দর লাগে, এই জন্য এই জিনিসটাকে বলা হয় ইনডেন্টেশন। এবং এটা দেওয়া একটা ভালো অভ্যাস, বুঝছো? ঠিক আছে, কাহিনী বুঝলাম? দেখো, এখানে আমাদের একটা প্রোগ্রাম দেওয়া আছে। কি করতেছে বোঝার দরকার নেই। খেয়াল করো, এটা একটা প্রোগ্রাম। দেখো, এই যে এই সেমিকোলনের মধ্যে কতগুলা লাইন আছে, তো এরা সবাই একই জায়গা থেকে শুরু হয়েছে। খেয়াল করো, এই লাইনটা এখান থেকে শুরু হয়েছে, এই লাইনটা এখান থেকে শুরু হয়েছে। এটার ভেতরে আরো কোড ব্লক আছে। খেয়াল করো, দ্বিতীয় আরেকটা সেমিকোলন, এটার ভেতরে যারা আছে সব এই লাইন থেকে শুরু হয়েছে, তাই না? থার্ড যেই সেমিকোলন ভেতরে, এগুলা কি বোঝায় আমরা পরে দেখব। মানে খুব সুন্দর করে
একটা ব্লকের ভেতর আরেকটা, তার ব্লকের ভেতর আরেকটা, এভাবে করে আমাদের প্রোগ্রামগুলো লেখা হয়েছে। এখন আমি যদি এরকম কিছু না করে সরাসরি সবকিছু একদম এই সাইড থেকে লিখতাম, প্রোগ্রামের আউটপুট কিন্তু চেঞ্জ হইতো না, বুঝছো? আউটপুট চেঞ্জ হইতো না, বাট দেখতে অনেক হিজিবিজি লাগতো। কোন ব্লকের ভেতরে কি আছে, এই যে সেমিকোলন আছে না, ধরো ইন্ট মেইন, এটা দিয়ে সেমিকোলন বোঝায়। সেমিকোলন দিলাম মানে আমাদের যেই সেকেন্ড ব্র্যাকেট, এটার মধ্যে যেই কোডগুলা লিখবা, এই সবগুলা কোডকে একটা কোড ব্লক বলে, একটা ব্লক। ঠিক আছে, নর্মালি একটা ব্লকে যে সমস্ত স্টেটমেন্ট থাকে সবগুলা কি আমরা একই জায়গা থেকে শুরু করি, সবগুলা একই জায়গা থেকে শুরু করি। তার মানে এই ব্লকের ভেতরে যেই স্টেটমেন্টগুলো আছে, এটা আর এটা আর এটা, তারা সব কি একই জায়গা থেকে শুরু হয়েছে। এটার ভেতরে কিন্তু আরো একটা ব্লক আছে, খেয়াল করছো? এই যে এটা একটা ব্লক, খেয়াল করছো? তার ভেতরে আরো একটা ব্লক আছে, ঠিক আছে? এটাকে বলে ইনডেন্টেশন। বুঝতে পারলাম? এটা হচ্ছে ইনডেন্টেশন। ঠিক আছে, ঠিক আছে, আমরা আমাদের পরবর্তী টপিকে যাচ্ছি। প্রোগ্রামিং এ আমরা আসলে কি নিয়ে কাজ করি বলো তো? প্রোগ্রামিং এ আমরা মূলত ডেটা নিয়ে কাজ করি, বিভিন্ন তথ্য, তাই না? ধরো তুমি দুটা সংখ্যার লসাগু বা গসাগু বাইর করবা, কি লাগবে তোমার? দুইটা সংখ্যা লাগবে না? দুইটা সংখ্যা আসলে কি, কোনো একটা ডেটা বা তথ্য, তাই না? তুমি তোমার নামটা লিখতেছো, কোনো জায়গায় স্টোর করতেছো। তুমি যখন ফেসবুকে সাইন আপ করছো, তুমি তোমার নাম দিয়ে সাইন আপ করছো না? তোমার নামটা তো কোথাও স্টোর হচ্ছে। নামটা কি একটা ডেটা না, একটা তথ্য না, তাই তো? তো প্রোগ্রামিং মূলতই ডেটা বা তথ্য নিয়ে কাজ। এখন তথ্য অনেক টাইপের হতে পারে। তোমাদের ক্লাসে মূলত 4 ধরনের তথ্য নিয়ে কাজ করতে হবে। মূলত 4 ধরনের তথ্য নিয়ে কাজ করতে হবে। এই তথ্যগুলা কি কি? প্রথমত হচ্ছে ক্যারেক্টার। এটাকে সংক্ষেপে ক্যার দিয়ে প্রকাশ করা হয়। ক্যারেক্টার, যেটাকে সংক্ষেপে CHAR, এটা দিয়ে প্রকাশ করা হয়। এটা কি? আমাদের যে কোনো অ্যালফাবেট, যে কোনো প্রতীক, যে কোনো চিহ্ন কে আমরা ক্যারেক্টার বলতে পারি, বুঝছো? ফর এক্সাম্পল, এ একটা ক্যারেক্টার বোঝানোর জন্য দুই পাশে সিঙ্গেল কোট ইউজ করা হয়। এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, 1 এটা একটা সংখ্যা যদিও, কিন্তু দুই পাশে যখন সিঙ্গেল কোট দিবা, সিঙ্গেল কোট বলতে এটা সিঙ্গেল কোট, তখন সেটা একটা ক্যারেক্টার। বুঝতে পারলাম? এখন একটা ডেটা কম্পিউটারে তুমি যখন রাখবা, তখন তো তোমার কিছু জায়গা লাগবে, কিছু মেমোরি লাগবে। তো এই ক্যারেক্টার টাইপের যেই ডেটা, সেটা কম্পিউটারে স্টোর করতে 1 বাইট জায়গা লাগে। 1 বাইট জায়গা লাগবে। বিট বাইটের কনসেপ্ট আশা করি সবাই জানো, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ইন্টিজার। তোমরা ম্যাথামেটিক্সে পড়ে আসছো না? ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। এটাকে সংক্ষেপে ইন্ট দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? ইন্টিজার টাইপের কিছু ডেটা হয়। ধরো তোমার বয়স আমি জিজ্ঞেস করলাম, বুঝতে পারছো? বা 1 থেকে যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা বলো, একটা পূর্ণ সংখ্যা বলো। দুনিয়ার যত পূর্ণ সংখ্যা আছে সবগুলার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। এই পূর্ণ সংখ্যা কম্পিউটারের মেমোরিতে রাখার জন্য 4 বাইটের জায়গা আমরা অ্যালট করি বা বরাদ্দ করি আর কি, ঠিক আছে? আচ্ছা, ক্যারেক্টার গেল। ক্যারেক্টার মানে হচ্ছে চিহ্ন বা অক্ষর। দুনিয়ার যে কোনো অক্ষর বা চিহ্ন তুমি ক্যারেক্টার ডেটা টাইপে ফালাইতে পারো। দুনিয়ার সকল ফালানো যায় না, বাট আপাতত মনে রাখো জাস্ট। অক্ষর গেল, পূর্ণ সংখ্যা গেল। এবার আসি দশমিক সংখ্যা। দশমিক সংখ্যাকে যেই ডেটা টাইপ দিয়ে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় ফ্লোট। এটার ফুল ফর্ম হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। এটার ফুল ফর্ম হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, আর সংক্ষেপে লেখা হচ্ছে ফ্লোট দিয়ে। তো আমাদের যেই দশমিক সংখ্যাগুলো, ধরো 1.62, 3.099 বা -7.333, এই সমস্ত সংখ্যাকে ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা ওদের ডেটা টাইপ হচ্ছে ফ্লোট, ঠিক আছে? আচ্ছা, এখন দশমিক সংখ্যা যদি অনেক বড় হয়, এই ফ্লোটিং পয়েন্ট নাম্বারের জন্য আমরা কম্পিউটারে 4 বাইট মেমোরি বরাদ্দ করে থাকি, ঠিক আছে? প্রত্যেকটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারের জন্য কম্পিউটারে 4 বাইট মেমোরি বরাদ্দ করে থাকি। আচ্ছা, এখন এই ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা দশমিক নাম্বারটা যদি অনেক বড় হয়ে যায়, দশমিক নাম্বার কিন্তু অনেক বড় হয় মাঝে মাঝে, তখন এই 4 বাইটে ওদের জায়গাটা নেয় না।
বুঝছো? তখন আরেকটা ডেটা টাইপ আমরা ইউজ করি, এটাকে বলা হয় ডাবল। ডাবলও দশমিক সংখ্যায় স্টোর করে, দশমিক সংখ্যাগুলাই ডাবল, কিন্তু এখানে আমাদের কম্পিউটারে 8 বাইট জায়গা ওদেরকে বরাদ্দ করে। ঠিক আছে, 8 বাইট জায়গা ওদেরকে কি বরাদ্দ করে। তো এই 4টা ডেটা টাইপ আমরা মূলত প্রধানত আলোচনা করব। এই 4 ধরনের ডেটা বা তথ্য নিয়ে আমরা কাজ করব: পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা, অক্ষর। ঠিক আছে, এগুলোর বাইরেও আর অনেক ধরনের ডেটা টাইপ আছে। এখানে একটা ছক দেওয়া আছে, তোমরা জাস্ট দেখে নিও, মুখস্থ করার দরকার নেই। ইম্পর্টেন্টগুলো আমি দাগায় দিচ্ছি। ঠিক আছে, ইম্পর্টেন্টগুলো আমি দাগায় দিচ্ছি। তো কম্পিউটারে আমরা এই 4টা ডেটা টাইপ নিয়ে মূলত কাজ করি। এখানে একটা ছকও দেওয়া আছে। ডেটা টাইপের নাম মানে আমাদের ডেটা বা তথ্যটা কি ধরনের। ইন্ট, ইন্ট কি নির্দেশ করে? ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ফরম্যাট স্পেসিফায়ার কি এটা আমরা পরে বলবো। ফরম্যাট স্পেসিফায়ার কি আমরা পরে বলবো। এটার ধারণ ক্ষমতা মানে এটা কম্পিউটারে কয় বাইট জায়গা নিয়ে থাকে? 4 বাইট জায়গা নিয়ে থাকে। রেঞ্জ মানে হচ্ছে এইটার পাল্লা। মুখস্থ করার দরকার নেই, এটা মুখস্থ করার দরকার নেই। আচ্ছা, পূর্ণ সংখ্যা, তাই তো? দুনিয়ার সবচেয়ে বড় পূর্ণ সংখ্যার কিন্তু কোনো লিমিট নেই। কম্পিউটারে যেহেতু 4 বাইট জায়গা দিচ্ছে, 4 বাইট মানে কি 32টা বিট। ওই 32টা বিটে তুমি কিন্তু একটা নির্দিষ্ট সীমার নাম্বারগুলো বসাইতে পারবে। এখন অনেক বড় নাম্বার যদি 32 বিটে বসাইতে চাও, বসাইতে পারবে না, তাই না? এই রেঞ্জের মধ্যে যে সমস্ত নাম্বার আছে সেগুলাই কি আমাদের ইন্টিজার বা এই ডেটা টাইপ দিয়ে প্রকাশ করা যায়। এর থেকে বড় বা এর থেকে ছোট হলে সেটা কম্পিউটারের মেমোরিতে ইন্টিজার দিয়ে তুমি প্রকাশ করতে পারবে না, বা ইন্ট দিয়ে প্রকাশ করতে পারবে না। এটা মেমোরাইজ করার কোনো দরকার নেই, এই ছকটা মেমোরাইজ করার কোনো দরকার নেই। ঠিক আছে, যেটা হলুদ করে দিছি এটা ইম্পর্টেন্ট। তারপর ক্যারেক্টার, ফ্লোট, ডাবল। ঠিক আছে, এই 3 ধরনের ডেটা টাইপ ইম্পর্টেন্ট। ক্যারেক্টার কি নির্দেশ করে? বর্ণ। এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c। এটা কি পরে বলতেছি। ফ্লোট, ডাবল দুইটাই দশমিক ভগ্নাংশ নিয়ে কাজ করে। ফ্লোটের আকারটা ছোট, 4 বাইটের, আর ডাবলের আকারটা অনেক বড়। ডাবলের আকারটা অনেক বড়। বুঝতে পারলাম? ঠিক আছে, তো আমরা এখন আমাদের যে পরবর্তী কনসেপ্ট, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেখানে যাচ্ছি। এটাকে বলা হয় ভ্যারিয়েবল বা চলক। ভ্যারিয়েবল বা চলক পড়ে আসছো না? ভ্যারিয়েবল কি? যেটা পরিবর্তিত হতে পারে। তোমরা ছোটবেলায় অঙ্ক করার সময় ধরতে না, ধরি পিতার বয়স এক্স, মাতার বয়স এক্স, পিতার পুত্রের অঙ্ক। তারপর কলমের ছিল না ভাবি যে বিভিন্ন জিনিস, কলমের ক্রয় মূল্য এক্স, তাই না? ওই যে এক্সটা ধরে নিতে, ওটাই কিন্তু চলক। বুঝছো? তো চলক হচ্ছে এমন একটা জিনিস যেটা পরিবর্তিত হতে পারে। আর কম্পিউটারে চলক কি? কম্পিউটারে চলক কি? আমরা তো কম্পিউটারে তথ্য নিয়ে কাজ করব, ডেটা নিয়ে কাজ করব, তাই না? এখন এই ডেটা বা তথ্যটা প্রথমত কম্পিউটারকে কোথাও তো রাখতে হবে। কম্পিউটার তার মেমোরিতে রাখবে না। কম্পিউটার যেখানে রাখবে সেটাই হচ্ছে চলক, সেটাই হচ্ছে চলক। তোমরা প্রোগ্রামিং এ চলক বলতে একটা কন্টেইনার বা মুড়ির টিন চিন্তা করতে পারো। আমরা মুড়ির টিন দেখতেছিলাম না? এই মুড়ির টিনে কি থাকতে পারে? এটা ধরো একটা চলক, এই চলকের একটা নাম দিলা, ধরো এক্স। এই মুড়ির টিনে কিছু একটা তথ্য থাকতে পারে। বুঝছো? কি তথ্য? তথ্যটা হতে পারে একটা নাম্বার, ধরো 17, কিংবা একটা ক্যারেক্টার। বুঝতে পারলাম? ঠিক আছে, এখন ধরো আরেকটা, এটাকে থাকতে পারে একটা নাম্বার। হ্যাঁ, এখন একটা কন্টেইনারে কি থাকবে তার উপরে ভিত্তি করে তার সাইজ ছোট বড় হইতে পারে না? চিন্তা করো, একটা কন্টেইনারে ধরো চিনি আছে, তার সাইজ হয়তো ছোট হবে। কফি থাকলে আরো ছোট। এখন সেটার মধ্যে যদি ধরো বড় বড় আলু রাখো, তাহলে ওটার সাইজ আরো বড় হবে না? তাই তো? তো একটা কন্টেইনারে বা একটা চলকে কোন ধরনের ডেটা থাকবে, কোন ধরনের তথ্য থাকবে, সেটার উপর ভিত্তি করে তার সাইজ ছোট বড় হবে, তাই না? তার মানে কম্পিউটারকে তোমাকে বলে দিতে হবে যে এই কন্টেইনার বা এই চলকে কি থাকবে। কাহিনী বুঝলাম? আমি কম্পিউটারকে চাইলে বলে দিতে পারি যে এই এক্স চলকটা একটা ক্যারেক্টার থাকবে। তাহলে কম্পিউটার কি করবে? এই এক্স কে 1 বাইটের একটা জায়গা দিয়ে দিবে। আমি যদি বলি ওয়াই এ একটা ইন্টিজার থাকবে, পূর্ণ সংখ্যা থাকবে,
তাহলে কম্পিউটার কি করবে, এই y কে 4 বাইটের একটা জায়গা দিয়ে দিবে, যেই জায়গায় সে ওই সংখ্যাটা রাখতে পারবে, যেই জায়গায় সে ওই সংখ্যাটা রাখতে পারবে। বুঝছো? কম্পিউটারে চলক বা ভ্যারিয়েবল মানে হচ্ছে একটা কন্টেইনার, একটা কৌটা, যেই কৌটায় তুমি বিভিন্ন তথ্য রাখবা, তারপর ওই তথ্যগুলোর উপরে বিভিন্ন প্রসেসিং করবা। এখন কম্পিউটার বা প্রোগ্রামিং এ এই চলকগুলোর নামকরণের কিছু টেকনিক আছে, কিছু নিয়ম আছে। একটা চলকের যা ইচ্ছা তা তুমি নাম দিতে পারবে না। একটা চলকের নামকরণের কিছু নিয়ম আছে, ওই নিয়মগুলো আমরা একটু দেখি। ঠিক আছে, ওই নিয়মগুলো আমরা একটু দেখি, লেখার দরকার নেই, জাস্ট একটু দেখো। ভ্যারিয়েবল নেমিং মানে চলকের নামকরণ, এটা আমরা একটু দেখি। ঠিক আছে, ভ্যারিয়েবলস আর কেস সেনসিটিভ, তার মানে চলক হচ্ছে বড় হাতের আর ছোট হাতের, এটা ম্যাটার করে। বড় হাতের আর ছোট হাতের জিনিস সেম জিনিস বোঝায় না। তার মানে তুমি যদি একটা চলকের নাম দাও এ, ঠিক আছে, আরেকটা চলকের নাম দাও ক্যাপিটাল এ, এই দুইটা কিন্তু আলাদা, এই দুইটা আসলে সেম জিনিস বোঝাবে না। আচ্ছা, চলকের নামে তুমি এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল লেটার বা স্মল লেটার, 0 থেকে 9 পর্যন্ত কোনো ডিজিট, ডলার চিহ্ন আর আন্ডারস্কোর, এই জিনিসগুলো ইউজ করতে পারবে, এর বাইরে আর কিছু ইউজ করতে পারবে না। তুমি যখন একটা চলকের নাম দিবা, ওই যে কোটা বা কন্টেইনারের নাম দিবা, সেই নামে এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল লেটার, স্মল লেটার, 0 থেকে 9 পর্যন্ত ডিজিটগুলা, ডলার আর আন্ডারস্কোর, এগুলা বাদে আর কিছু ইউজ করতে পারবে না। তুমি চলকের নামে পার্সেন্টেজ ইউজ করতে পারবে না। তুমি একটা চলকের নাম দিছো এ পার্সেন্টেজ, ধরো বিসি, হয় নাই, এটা কোনো চলকের নাম হয় নাই। বুঝছো? চলকের নাম হইতে হলে নামের মধ্যে এগুলাই থাকতে হবে, এর বাইরে আর কিছু থাকা যাবে না। ঠিক আছে, আর নামের শুরুতে, তার মানে চলকের নামের শুরুতে এ থেকে জেড স্মল লেটার, ক্যাপিটাল লেটার, আন্ডারস্কোর থাকতে পারবে। অর্থাৎ নামের শুরুতে ডিজিট থাকতে পারবে না, ডলার থাকতে পারবে না। বুঝছো? তুমি যদি একটা চলকের নাম দাও 1AB, এটা চলকের নাম হয় নাই, কারণ নামের শুরুতে কি নাম্বার আছে, নামের শুরুতে শুধুমাত্র অক্ষর, মানে এ থেকে জেড পর্যন্ত আর আন্ডারস্কোর, এই দুটো থাকতে পারবে। ঠিক আছে, এগুলা মেমোরাইজ করা লাগবে, এগুলা ইম্পর্টেন্ট। 4 নাম্বারটা কি, চলকের নামে কোনো ফাঁকা জায়গা থাকবে না, অর্থাৎ চলকের নামের মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকবে না। ঠিক আছে, রিজার্ভড ওয়ার্ড, সি প্রোগ্রামিং এ কিছু রিজার্ভড ওয়ার্ড আছে যেটা কম্পাইলারকে বিভিন্ন জিনিস বোঝায়। বুঝছো? যেমন ইন্ট মানে কি বোঝায়, এটা একটা ইন্টিজার টাইপের ডেটা। ফ্লোট মানে কি বোঝায়, এটা একটা ফ্লোটিং পয়েন্ট টাইপের ডেটা, তাই না? এরপর রিটার্ন, মনে আছে আমরা লাস্টে রিটার্ন 0 লিখছিলাম না, সেটাও কিন্তু কম্পিউটারকে বোঝায় এই ফাংশনটা আমাকে কিছু একটা রিটার্ন করতেছে, ফেরত দিচ্ছে, তাই না? এগুলাকে বলা হয় রিজার্ভড ওয়ার্ড। আমরা চলকের নামে এই রিজার্ভড ওয়ার্ডগুলা সরাসরি ব্যবহার করতে পারবো না। এরকম কোন চলক ধরো ডিফাইন করতে পারবে না যার নাম হচ্ছে রিটার্ন। বুঝছো? তুমি আগে পরে কিছু দিয়ে ধরো কে ও, এটা করতে পারবা, কিন্তু সরাসরি যে রিজার্ভড ওয়ার্ডগুলো আছে সেগুলা চলকের নামে ব্যবহার করতে পারবা না। ঠিক আছে, আমাদের চলকের নাম 31 ক্যারেক্টার, তার মানে 31 অক্ষরের হওয়ার মধ্যে বেটার, মানে সর্বোচ্চ 31, এর বেশিও করা যায় কিন্তু ওইটা আসলে সাজেস্টেড না। বুঝছো? তুমি যদি 35 লেটারও দেখো, পরের গুলা না ইগনোর হয়, 31-এর পরে যে সমস্ত লেটার থাকে সেগুলো ইগনোর হয়। তার মানে চলকের নামের সর্বোচ্চ দৈর্ঘ্য কত? 31। চলকের নামের সর্বোচ্চ দৈর্ঘ্য কত? 31। বুঝছো? এই হচ্ছে আমাদের একটা চলকের নাম বা একটা কন্টেইনারের নাম। তোমাদের রান্নাঘরে বিভিন্ন কোটা আছে না, মরিচ, হলুদ, চিনির কোটা, বয়ম যেগুলো আছে, তাই তো? ওই বয়মে কি বিভিন্ন জিনিসপত্র রাখতে পারো, ওই বয়মগুলার নাম দিয়ে রাখো না মাঝে মাঝে, নাহলে চিনির বয়ম আর লবণের বয়ম তো আলাদা হয়ে যাবে, মানে সেম হয়ে যাবে, তাই না? বুঝছো? তো এই ভ্যারিয়েবলগুলো হচ্ছে এক একটা বয়মের মতো, এক একটা কৌটার মতো, যেখানে তুমি বিভিন্ন তথ্য রাখতে পারবা। ঠিক আছে, এখন ওই ভ্যারিয়েবলগুলো যাতে পরবর্তীতে চিনতে পারো সেগুলোর জন্য ওদের একটা নাম দিয়ে রাখতে হয়। ওই নামকরণের নিয়মটা এখানে দেওয়া আছে। সবাই একটু 1 সেকেন্ড দেখে নাও। নামগুলা কেস সেন্সিটিভ, অর্থাৎ বড় হাতের আর ছোট হাতের দুইটা আলাদা জিনিস মিন করে। ভ্যারিয়েবলের নামে এ থেকে জেড পর্যন্ত
ইংরেজি যে অক্ষরগুলা সেগুলা 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা, ডলার বা আন্ডারস্কোর, এই জিনিস বাদে আর কিছু ইউজ করতে পারবে না। আর একটা শর্ত আছে, নামের শুরুতে শুধুমাত্র এ থেকে জেড পর্যন্ত এগুলা বা আন্ডারস্কোর, এই দুটা ইউজ করতে পারবা। নামের ভেতরে কোনো ফাঁকা জায়গা থাকবে না। রিজার্ভড ওয়ার্ড ব্যবহার করা যাবে না। রিজার্ভড ওয়ার্ড কি আসতেছে একটু পরেই। ভ্যারিয়েবলের নামের দৈর্ঘ্যে সর্বোচ্চ কি, সর্বোচ্চ দৈর্ঘ্য হবে 31। ঠিক আছে, এখন সিতে কিছু রিজার্ভড ওয়ার্ড আছে। সিতে টোটাল 32টা, টোটাল 32টা রিজার্ভড ওয়ার্ড বা এগুলাকে বলে কিওয়ার্ডস, এগুলাকে বলে কিওয়ার্ডস আছে। তো এগুলাকে মুখস্থ রাখতে হবে, আপাতত দরকার নেই, বাট আস্তে আস্তে আমরা সবকিছু মুখস্থ করে ফেলতে পারবো। সবগুলোর কাজ কি সেটা বুঝলে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। অলরেডি আমরা দেখছি, কি কি দেখছি, CHAR এটা মানে কি বোঝায়, একটা ডেটা টাইপ, একটা ডেটা টাইপ, তাই না? তারপর ইন্ট কি বোঝায়, একটা ডেটা টাইপ। ডাবল কি বোঝায়, একটা ডেটা টাইপ। এগুলো কিন্তু আমরা অলরেডি দেখে আসছি। ফ্লোট একটা ডেটা টাইপ বোঝায়, তাই না? তারপর রিটার্নও আছে, খেয়াল করো এই যে রিটার্ন, বুঝছো? আজকের ক্লাসে এই কটা দেখে ফেলছি, আমরা আস্তে আস্তে মোটামুটি সবগুলাই মেমোরাইজ করে ফেলতে পারবো। তো এখন দরকার নেই, এখন দরকার নেই। তো চলকের নাম হিসেবে এগুলো তুমি ব্যবহার করতে পারবা না, এগুলো তুমি ব্যবহার করতে পারবা না। তো এখন আমি কিছু চলকের নাম দিব, তোমরা আমাকে বলবা এগুলা কি ভ্যালিড না ভ্যালিড না, নামকরণ কি ঠিক আছে নাকি ঠিক নাই। একটা চলকের নাম দিলাম এ, একটা চলকের নাম দিলাম এ, একটা চলকের নাম দিলাম এ বি সি, একটা চলকের নাম দিলাম এম্পারস্যান্ড এ বি সি, একটা চলকের নাম দিলাম বি কমা সি এ, একটা চলকের নাম দিলাম 1 2 1 এ বি সি। ঠিক আছে, একটা চলকের নাম দিলাম ধরো A1 BC A আন্ডারস্কোর BC আন্ডারস্কোর ABC। তারপর তোমরা আমাকে বলবা কোনগুলা চলকের কারেক্ট নাম, কোনগুলা চলকের কারেক্ট না। রিটার্ন, নো রিটার্ন, হ্যালো, এখানে একটা স্পেস আছে। তারপর ধরো আর কি কি দিলাম, A23 A179 A@BC। এবার আমাকে বলবা এটা কি চলকের নাম হইছে? হ্যাঁ, এটা একটা চলকের নাম হতে পারে। ABC এটা একটা চলকের নাম, হ্যাঁ হতে পারে। এম্পারস্যান্ড ABC চলকের নাম হতে পারে না। কেন? এম্পারস্যান্ড তুমি ইউজ করতে পারবে না। আমাদের কি কথা ছিল, এ থেকে জেড পর্যন্ত ডিজিটগুলা ডলার আর হচ্ছে আন্ডারস্কোর, সো এটা চলকের নাম হয় নাই। বি কমা সি এ এটা চলকের নাম হইছে না, কমা আছে, কমা ইউজ করতে পারবো না চলকের নামে। 1 ABC এটা হইছে, বলো তো? 1 ইউজ করতে পারবো, 1 ইউজ করতে পারবো, কিন্তু শুরুতে পারবো না, কিন্তু শুরুতে পারবো না, সো এটা বাদ। A1 BC এটা হইছে, হ্যাঁ এটা চলকের নাম হইছে। এ আন্ডারস্কোর BC হ্যাঁ হইছে। আন্ডারস্কোর ABC আমি কিন্তু শুরুতে শুধুমাত্র এ থেকে জেড পর্যন্ত বা আন্ডারস্কোর ইউজ করতে পারবো, এটাও হইছে। রিটার্ন এটা কি চলকের নাম হইছে না, কারণ রিটার্ন একটা কিওয়ার্ড। নো রিটার্ন, এখানে রিটার্ন আছে কিন্তু এক্স্যাক্টলি ওই কিওয়ার্ডটা নাই, তাই না? ওর আগে পরে কিছু একটা আছে, হ্যাঁ এটা ইউজ করা যাবে। মাঝখানে একটা স্পেস হয়ে গেছে, তাই না? এই যে এখানে একটা স্পেস, তাই তো? চলকের নামের মাঝখানে কোনো স্পেস থাকতে পারবে না, এটা বাদ। A23 এটা হইছে, হ্যাঁ। A179 হইছে, হইছে। চলকের নামে ডলার আর বাদে, ডলার আর আন্ডারস্কোর বাদে অন্য কোনো চিহ্ন থাকতে পারবে না, সো এটা চলকের নাম হয় না। এখান থেকে একটা MCQ আসবেই, বুঝছো? এখান থেকে একটা MCQ আসবেই। তোমাকে একটা নাম দিয়ে বলবে কোনটা, মানে 4টা অপশন দিয়ে বলবে কোনটায় চলকের নাম হইছে বা কোনটায় হয় নাই। সবাই ক্লিয়ার হইছো? এগুলো একটু মুখস্থ রাখতে হবে, এগুলো একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ভ্যারিয়েবল নেমিং ব্যাপারটা গেল, ভ্যারিয়েবল নেমিং ব্যাপারটা গেল। এবার আসি ভ্যারিয়েবল ডিক্লারেশন। ভ্যারিয়েবল ডিক্লারেশন, আচ্ছা ভ্যারিয়েবলে আমরা কি রাখি? কোনো একটা ডেটা রাখি, কোনো একটা তথ্য রাখি, তাই না? তাই তো? তো কম্পিউটারকে আগে তো আমাকে জানাইতে হবে যে এই চলকে কোন ধরনের তথ্য রাখবো, ক্যারেক্টার রাখবো নাকি ইন্টিজার রাখবো নাকি অন্য কিছু রাখবো।
সেই অনুযায়ী কম্পিউটার আমাকে কি কয়েকটা বাইট জায়গা দিবে, কয়েকটা বাইট মেমোরি দিবে, তাই না? তো ভ্যারিয়েবল ডিক্লারেশন আমরা কিভাবে করব? প্রথমত এই ভ্যারিয়েবলটার ডেটা টাইপটা লিখে দিব, ডেটা টাইপ। তার মানে এই ভ্যারিয়েবল বা এই চলক বা এই টিনে, মুড়ির টিন তো না, এই কৌটায় কোন ধরনের ডেটা থাকবে, ঠিক আছে? তারপর আমরা যেটা করব, আমাদের ভ্যারিয়েবলের নামটা দিয়ে দিব, ভ্যারিয়েবল নেম, বুঝছো? তারপর পরে একটা সেমিকোলন। প্রথমত ডেটা টাইপ, তারপর ভ্যারিয়েবল নেম। এটা দিলেই আমরা কম্পিউটারকে বলে দিছি আমরা এই টাইপের ডেটা রাখবো এই ভ্যারিয়েবলটায়। তো কম্পিউটার তোমাকে মেমোরিতে কিছু জায়গা অ্যালট করে দিবে। তারপর এই ভ্যারিয়েবলটায় তুমি কি করবা, বিভিন্ন জিনিস রাখতে পারবা। কিভাবে রাখে? অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে। ফর এক্সাম্পল আমরা যদি দেই ইন্ট, তার মানে ইন্ট টাইপের একটা ডেটা রাখবো কোন ভ্যারিয়েবলটায়? এ ভ্যারিয়েবলটায়। কোন ভ্যারিয়েবলটায়? এ ভ্যারিয়েবলটায়, ঠিক আছে? তাহলে কম্পিউটার আমাকে একটা কৌটা বা কন্টেইনার দিছে যেখানে আমি একটা ইন্টিজার রাখতে পারবো। এখন এই ভ্যারিয়েবলটা ইন্টিজার কিভাবে রাখবো? a = 10 দিয়ে দিলাম। এই ইকুয়ালটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, বুঝছো? এই ইকুয়ালটা কি? অ্যাসাইনমেন্ট অপারেটর। অপারেটর নিয়ে আমরা পরে শিখবো। অ্যাসাইনমেন্ট অপারেটর এর কাজ কি? ডান পাশের ভ্যালুটা বাম পাশের চলকে বসানো। অ্যাসাইনমেন্ট অপারেটরের বাম পাশে সবসময় একটা চলক থাকবে। এটার মানে হচ্ছে ডান পাশের যেই ভ্যালু মানটা সেটা বাম পাশের চলকে বসানো। তার মানে এখন এর ভ্যালু কত? 10। যেহেতু চলক, তার মানে এর ভ্যালু চেঞ্জ করতে পারবা। তুমি চাইলে এর ভ্যালু কত দিতে পারো? ধরো এর ভ্যালু পরের লাইনে গিয়ে এর ভ্যালু কত দিয়ে দিলা? ধরো 2 দিয়ে দিলা। এর ভ্যালু 2 দিয়ে দিলা। তার মানে প্রোগ্রাম যখন রান হবে, এখানে তুমি ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছো, এখানে এর কোনো ভ্যালু দাও নাই, তার মানে এর মধ্যে উল্টাপাল্টা ভ্যালু আছে, গার্বেজ ভ্যালু বলে। কি ভ্যালু আছে তুমি জানো না। যখন এখানে আসছো তোমার প্রোগ্রামটা, তখন এর মধ্যে 10। যখন এই লাইনে চলে আসছো, এর ভ্যালু 10 ফালায় এসে কত নিয়ে নিছে? 2। এটা চেঞ্জ করা যায় যেহেতু এ একটা চলক। চলক মানে কি? ভ্যারিয়েবল, ভ্যারি করতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে এই লাইনটা, এটাই হচ্ছে আমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশন। ভ্যারিয়েবল ডিক্লারেশনে কি করতে হয়? তোমাকে ডেটা টাইপটা বলতে হয় আর চলকের নামটা বলে দিতে হয়। আচ্ছা, এখন তুমি ডিক্লারেশনের সাথে সাথে ভ্যারিয়েবলটা ভ্যালু অ্যাসাইন করে দিতে পারো, বুঝছো? এই যে ইন্ট এ, তার পরের লাইনে গিয়ে a = 10 লিখছো না? তুমি এটা না করে এক লাইনেই কি করলা? ইন্ট এ একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছো, সাথে সাথে ওর ভ্যালু = 10, এটাও করে দিতে পারো। এই 2 লাইনের যেটা মিন করে, এই এক লাইন সেটা একাই সেই জিনিসটা মিন করে। এখন ধরো তুমি যদি ফ্লোটিং পয়েন্টের আরেকটা ডেটা টাইপ দিতে চাও, আরেকটা ভ্যারিয়েবল ফ্লোট, দশমিক নাম্বার রাখবা, তাহলে FLOAT ফ্লোট। তুমি কিন্তু এ ডিক্লেয়ার করতে পারবা না, এ অলরেডি একটা ভ্যারিয়েবল আছে, তাই না? প্যাচ লাগবে না। তুমি রান্নাঘরে 2টা বয়ামের মধ্যে মরিচ লিখে ফেললা, একটাতে মরিচ রাখছো, একটাতে হলুদ রাখছো, তাহলে প্যাচ লাগবে না। তো এ রাখা যাবে না, অন্য কিছু একটা বি ডিক্লেয়ার করলা। তাহলে কম্পিউটার তোমাকে 4 বাইটের একটা জায়গা দিছে যেখানে তুমি কি দশমিক নাম্বার রাখতে পারবা। বুঝাতে পারলাম? সবাই কি বুঝছি? ঠিক আছে। এখন এই যে এই চলকগুলা আমরা কম্পিউটারের স্ক্রিনে দেখাবো কেমনে? এটার জন্যই আমাদের যেই জিনিসটা লাগবে সেটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। এই ফরম্যাট স্পেসিফায়ারের মাধ্যমে আমরা চলকগুলোকে কম্পিউটার স্ক্রিনে দেখতে পারবো। তোমাদের মনে আছে প্রিন্টএফ কি করে? প্রিন্টএফ এই ফাংশনটা ডাবল কোটের মধ্যে যা আছে সেটাই তো প্রিন্ট করে। এখন ডাবল কোটের মধ্যে ধরো তুমি একটা চলক দিতে চাচ্ছ, একটা চলক প্রিন্ট করতে চাচ্ছ, তো সেটা কেমনে প্রিন্ট করবা? তুমি যেই জায়গাটায় চলকটা প্রিন্ট করতে চাচ্ছ, সেখানে ওই চলকটার ডেটা টাইপ কি? খেয়াল করবে ওই চলকটার ডেটা টাইপ কি। ধরো তুমি ইন্টিজার টাইপের একটা চলক প্রিন্ট করতে চাচ্ছ, এখানটায় প্রিন্ট করতে চাচ্ছ, ওইটার একটা ফরম্যাট স্পেসিফায়ার বসায় দিবা %d, ঠিক আছে? এইখানে ওই চলকটা প্রিন্ট করতে চাচ্ছ, তারপর পরের কোড এতটুকু হইল, তুমি ডাবল কোড দিয়ে শেষ করলা, ঠিক আছে? ডাবল কোড দিয়ে শেষ করার পরে
কমা দিয়ে তোমাকে যেই চলকটার মান তুমি প্রিন্ট করতে চাও সেটা লিখে দিতে হবে। এটার মানে হচ্ছে এই %d হচ্ছে, এটার মানে হচ্ছে সে প্রিন্টএফ কে বলবে আমার এখানে একটা ইন্টিজার বসবে। কোন ইন্টিজারটা বসবে? এই বেচারা বসবে, এই বেচারা বসবে। বুঝছো? এখন তুমি যদি একটা লাইনে একাধিক চলক প্রিন্ট করতে চাও, এ হচ্ছে ধরো একটা ইন্টিজার টাইপের চলক, তাহলে int a ইকুয়ালস টু 10, তার মানে কি এ একটা চলক যার ভ্যালু হচ্ছে 10, তার মানে এখানে এর ভ্যালু 10 প্রিন্ট হবে। আমরা বরঞ্চ করে যাই, বেটার হবে। সবাই কি বুঝতে পারছো? সেকেন্ডটা, প্রথমটা ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d, ডেসিমাল থেকে d আসছে, ক্যারেক্টার থেকে c আসছে, ফ্লোট থেকে f আসছে। lf মানে হচ্ছে লং ফ্লোট, মানে ফ্লোট কিন্তু বড়, ফ্লোট কিন্তু বড়। ঠিক আছে, আমরা একটু এখানে চলে যাই। ঠিক আছে, আমরা কি করব? শুরুতেই একটা চলক ডিফাইন করি। বুঝছো? আমাদের একটা চলক হচ্ছে a। আমি কিন্তু a এর ভ্যালু এখনো দেই নাই, ধরো দিলাম a এর ভ্যালু হচ্ছে 10, তার মানে এখন এতে কত আছে? 10 আছে। আমরা একটু প্রিন্ট করে দেখি তো আসলে এতে 10 আছে কিনা। printf, আচ্ছা n প্রিন্ট, কিবোর্ডটাই না একটু ঝামেলা করতেছে। printf, ঠিক আছে, আমরা কি দিব? the value of a, the value of a equal to, আমরা এখানটায় a এর ভ্যালু বসাইতে যাচ্ছি। তো কম্পিউটারকে কিভাবে বোঝাবো, printf কে কিভাবে বোঝাবো? এখানে একটা %d দিয়ে দিব, %d দিয়ে দিব। তার মানে এই জায়গাটায় আমাদের a চলকটার মানটা বসবে। ঠিক আছে, কেন %d? কারণ এটা ইন্টিজার টাইপের ডেটা টাইপ। তো এখানে লাস্টে খেয়াল করো, আমি পুরোটা শেষে ব্র্যাকেটের মধ্যে গিয়ে কমা দিয়ে কি দিয়ে দিলাম? a দিয়ে দিলাম, লাস্টে সেমিকোলন কিন্তু দিতে হবে। তাহলে এই প্রোগ্রামটা কি প্রিন্ট করবে? আমি ইনিশিয়ালি একটা a চলক ডিফাইন করছি যার ভ্যালু হচ্ছে 10। ঠিক আছে, তারপর দ্য ভ্যালু অফ a। আমরা একটু রান করে দেখি, দেখো দ্য ভ্যালু অফ a ইকুয়ালস টু 10। খেয়াল করছো? এক্স্যাক্টলি এই %d এই জায়গাটাতেই কি আমাদের a এর ভ্যালুটা বসে গেছে। ওকে, এখন আমি যদি a এর ভ্যালু চেঞ্জ করতে চাই, ধরো আমি যেটা করলাম, যেহেতু ভ্যারিয়েবল তার মানে a এর ভ্যালু চেঞ্জ করা যাবে, আমি a এর ভ্যালু 2 করে দিলাম। ঠিক আছে, এর পরের লাইনে গিয়ে আমি আবারও এই জিনিসটা প্রিন্ট করলাম, ঠিক আছে। এখানে একটা নিউ লাইন দিয়ে দিই, আমাদের একটা নতুন লাইন যাতে ক্রিয়েট হয়। এখানে একটা নিউ লাইন দিয়ে দিলাম যাতে নতুন লাইন ক্রিয়েট হয়। তাহলে বলো তো এই প্রোগ্রামটার আউটপুট কি হবে? a এর ভ্যালু 10, প্রথমত সে a এর ভ্যালু 10 প্রিন্ট করবে, তারপর a এর ভ্যালু তুমি চেঞ্জ করে দিছো, কত করছো? 2, তারপরে লাইনে গিয়ে a এর ভ্যালু 2 প্রিন্ট হবে। আমরা একটু রান করে দেখি, দেখো the value of a equals to 10, the value of a equals to 2। বুঝে গেল? আচ্ছা ঠিক আছে, আমি এগুলো মুছে দিচ্ছি। তুমি চাইলে এই যে এটাকে বলে ডিক্লারেশন, তুমি ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছো, এখনো কিন্তু ভ্যারিয়েবলের কোনো ভ্যালু দাও নাই। তুমি চাইলে এই লাইনেই কি ভ্যারিয়েবলের ভ্যালুটা দিয়ে দিতে পারো। ফর এক্সাম্পল তুমি কি এর ভ্যালু এখানেই দিয়ে দিলা 10, এবার রান করে দেখো তো কি আসছে। এর ভ্যালু কত? 10। এর ভ্যালু কত? 10। এবার ধরো তুমি আরেকটা চলক ডিফাইন করতে যাও, সেটা হচ্ছে b। ঠিক আছে, সেটাও ইন্টিজার টাইপের, ইন্টিজার b এর ভ্যালু ধরো 5। ঠিক আছে, b এর ভ্যালু ধরো 5। এখন b এর ভ্যালুটাও প্রিন্ট করতে চাচ্ছ, কোথায় প্রিন্ট করতে চাচ্ছ? এভাবে খেয়াল করো, দ্য ভ্যালু অফ a, b ইকুয়ালস টু % d দিছো, এখানে একটা কমা দিতে চাচ্ছ, এখানে b হবে। ঠিক আছে, কাহিনী বুঝছো? তুমি এই যে এভাবে প্রিন্ট করতে চাচ্ছ, দ্য ভ্যালু অফ a, b ইকুয়ালস টু a আসবে এখানে, কমা b। তো সিরিয়ালি তোমাকে ভ্যারিয়েবলগুলো বসাইতে হবে, সিরিয়ালি তোমাকে ভ্যালুগুলো বসাইতে হবে। অর্থাৎ প্রথম %d, খেয়াল করো, প্রথম %d এখানে কি বসবে? a এর ভ্যালু, দ্বিতীয় %d এখানে b। তো আমি এখানে কি করব? কমা দিয়ে b এর ভ্যালুটা বসাই দিব। দেখো একটু রান করে কি হয়।
তোমরা এগুলো হাতে কলমে বেটার বুঝবা, বুঝছো? দ্য ভ্যালু অফ a, b ইকুয়ালস টু 10,5। খেয়াল করছো? এই যে এটার জায়গায় বসছে এটা, এটার জায়গায় বসছে এটা। এখন দুইটা না হয়ে যদি তিনটাও করতা, দিতে পারতা না, মানে সিরিয়ালি, প্রথমটায় a, কমা দিয়ে দ্বিতীয়টায় b। বুঝতে পারলাম? এখন এগুলা যদি ইন্টিজার না হয়, মানে পূর্ণ সংখ্যা না হয়ে ধরো ভগ্নাংশ সংখ্যা হইতো, পূর্ণ সংখ্যা না হয়ে ভগ্নাংশ সংখ্যা হইতো, তাহলে কি করতা? ডেটা টাইপটা জাস্ট ফ্লোট করে দিতা। ডেটা টাইপটা কি করে দিতা? ফ্লোট। একটা ভগ্নাংশ সংখ্যা বলো তো, ধরো এটা, ধরো এটা, ঠিক আছে? আচ্ছা, আর কি চেঞ্জ হইতো? এখানে যে ফরম্যাট স্পেসিফায়ারটা, ফ্লোটের ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার %d না, %f, তাহলে এখানেও কি আমি %f বসাই দিলাম, ঠিক আছে? এবার রান করো তো, এবার রান করো, দেখো আমাদের ভ্যালুগুলো কি আসছে, ওই যে দশমিক সংখ্যা চলে আসছে, ঠিক আছে? এখন একই টাইপের ডেটা তুমি চাইলে এক লাইনেই ডিক্লেয়ার করে দিতে পারো। ফ্লোট a ইকুয়ালস টু এটা, ফ্লোট b ইকুয়ালস টু এটা না লিখে তুমি একই লাইনে জাস্ট কমা দিয়ে ওই দুইটা ডেটা প্রকাশ করে দিতে পারো। কাহিনী বুঝছো? এখানে জাস্ট কমা দিয়ে একই সাথে দুইটাই ডিক্লেয়ার করে দিছো, অ্যাসাইনও করে দিছো, বুঝছো? ডিক্লেয়ার করা মানে এই যে ফ্লোট a, অ্যাসাইন করা মানে কি a এর ভ্যালু 10, এটা বলে দিছো, অ্যাসাইন করে দিছো, ঠিক আছে? এবার যদি রান করো দেখবা সেম কাহিনী। এবার ক্যারেক্টার টাইপের কোনো ডেটা তুমি যদি করতে চাও তাহলে কি করবা আমাকে বলো তো? কি করবা? ডেটা টাইপ দেওয়া হচ্ছে কার, CHAR, একটা নাম দাও, ক্যারেক্টারের নাম দিলা ধরো a। এখন সেই ক্যারেক্টার অবশ্যই কি সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে। ক্যারেক্টার জাস্ট একটা সিম্বল, একটা অক্ষর, সেটা 1 বাইট জায়গা নেয় কম্পিউটার, এবং সেটা কি আমাদের সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে। সিঙ্গেল কোটেশনের বাইরে লিখলে কিন্তু হবে না, দ্য ভ্যালু অফ a, আমাদের একটাই তো ক্যারেক্টার, তাই না? তাহলে a এর ভ্যালু এখানে আমি কি %c দেব, যেহেতু ক্যারেক্টার। এবার রান করো, দেখো আমাদের আউটপুট কি হয়। দ্য ভ্যালু অফ স্মল a ইকুয়ালস টু ক্যাপিটাল A। সবাই কি বুঝতে পারছি? আমাকে বলো তো। তো এই ছিল ভ্যারিয়েবল। কেন ভ্যারিয়েবল বলা হয়? ভ্যারিয়েবলের ভ্যালু কিন্তু চেঞ্জ করা যায়, তুমি একটু পরে যদি চাও, ধরো a ইকুয়ালস টু, একটু পরেই তুমি চাইলা a ইকুয়ালস টু ধরো লিখবা b, তাহলে বলো তো এটার আউটপুট কি হবে? দ্য ভ্যালু অফ a ইকুয়ালস টু b, দ্য ভ্যালু অফ a ইকুয়ালস টু b হয়ে যাবে, বুঝছো? এটা ভ্যারি করা যায়। এটা একটা কন্টেইনার বা কোটা তোমাকে দেয় কম্পিউটার, এভাবে মনে রাখতে পারো। ওই কোটার মধ্যে তুমি কি ক্যারেক্টার টাইপের যে কোনো কিছু রাখতে পারবা। একটা চিনির বয়ম দিছে, ওই বয়মের মধ্যে চিনি টাইপের যে কোনো কিছু রাখতে পারবা, বুঝছো? ঠিক আছে, এখন কম্পিউটারে কনস্ট্যান্ট বলে কিছু একটা আছে। কনস্ট্যান্ট বা ধ্রুবক কি? এমন একটা জিনিস যার ভ্যালু চেঞ্জ হয় না, তুমি একবার বলে দাও মানে ওটা সারা জীবনের জন্য ফিক্সড। তো কম্পিউটারে ধ্রুবক কিভাবে ডিফাইন করবা? প্রথমত ধ্রুবকটার ডেটা টাইপ বলতে হবে, ধরো ফ্লোট। আমরা একটা ধ্রুবক ডিফাইন করব যার নাম হচ্ছে পাই, বুঝছো? ফ্লোট পাই ইকুয়ালস টু 3.1416। তাহলে বলো তো এটা কি ধ্রুবক হইল? এটা কিন্তু ধ্রুবক না, এটা কিন্তু একটা নর্মাল ভ্যারিয়েবলের মতো আমি ডিক্লেয়ার করছি, তাই না? ভ্যারিয়েবলের মতোই তো ডিক্লেয়ার করছি, ডেটা টাইপ, ভ্যারিয়েবলের নাম, ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাসাইন করে দিছি। এখন এটা ধ্রুবক, এটার মান কখনো চেঞ্জ করা যাবে না। সেটা যদি তুমি কম্পিউটারকে বুঝাইতে যাও তাহলে তোমাকে কি করতে হবে? এটার আগে একটা কনস্ট লিখে দিতে হবে। চলকের ডিক্লারেশনের আগে তুমি যদি কনস্ট লিখে দাও, তার মানে হচ্ছে, আচ্ছা কনস্ট, তাহলে সেটা ধ্রুবক, সেটার ভ্যালু আর কখনো চেঞ্জ করতে পারবা না। চেঞ্জ করতে গেলেই কম্পিউটার তোমাকে ধরে মাইট দিবে। কেমনে মাইট দিবে? এরর দিয়ে দিবে, ঠিক আছে? আরো একটা ইম্পর্টেন্ট জিনিস চলক আর ধ্রুবকের মধ্যে, সেটা হচ্ছে তুমি চাইলে একটা চলক কি করতে পারো? জাস্ট ডিক্লেয়ার করে রেখে দিলা, ওর কোনো মান দিলা না, পরবর্তীতে গিয়ে মান দিলা a এর ভ্যালু 10, এটা করা যায়। পরবর্তীতে এটা গিয়ে চেঞ্জও করা যায়, ঠিক আছে?
কিন্তু ধ্রুবকের ক্ষেত্রে যখন তুমি ডিক্লেয়ার করবা, এই যে এটাকে বলে ডিক্লারেশন, এই লাইনটাকে বলে ডিক্লারেশন, তখনই তোমাকে ভ্যালুটা বলে দিতে হবে এবং তুমি পরবর্তীতে গিয়ে এই ভ্যালুটা চেঞ্জ করতে পারবা না। তুমি যদি এটা লেখো, কম্পিউটার দেখবা এরর দিয়ে দিছে, তো এটা আমরা দেখেই আজকের ক্লাসটা শেষ করব। তো আমরা একটু দেখি, আমরা একটা ধ্রুবক ইয়ে করব। তো ধরো আমরা একটা কি করলাম, চলক নিলাম, ফ্লোট এ, যার ভ্যালু ধরো কিছু একটা হবে। আচ্ছা, আমরা নিলাম পাই। আমাদের পাইয়ের ভ্যালু হচ্ছে 3.1416। ঠিক আছে, কিবোর্ডটা না ঝামেলা করতেছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু জাস্ট একটা চলক ডিফাইন করা হয়েছে, এটার ভ্যালু পরবর্তীতে চেঞ্জ করতে পারবা, তাই না? পরবর্তীতে চেঞ্জ করতে পারবা। তুমি যদি দ্য ভ্যালু অফ পাই যদি একটু প্রিন্ট করে দেখাই, পার্সেন্ট সি হবে না, কি হবে? পার্সেন্ট এফ পাই। তো একটু রান করে দেখো তো কি হয়, একটু রান করে দেখো। দ্য ভ্যালু অফ পাই সমান এইটা। এখন তুমি যদি পাইয়ের ভ্যালু একটু চেঞ্জ করো, সেটা কিন্তু করা যায়। পাই ইকুয়ালস টু ধরো 3.5 দিলা, তোমার ইচ্ছা হয়েছে 3.5 দিবা, 3.5 দিলা, তোমার প্রোগ্রাম কিন্তু চলবে। দেখো 3.5। এখন তুমি এমন কিছু করতে যাচ্ছ যাতে এই পাইয়ের ভ্যালু চেঞ্জ না করা যায়, তো কি করবা? এখানে একটা কনস্ট বসায় দিবা, CONST। কনস্ট বসায় দিছো, এটার মানে হচ্ছে এই যে পাইটা ডিফাইন করছো, এটা আর তুমি চেঞ্জ করতে পারবে না। এই যে এখানে চেঞ্জ করতে গেছো, আমি ফার্স্টে এই লাইনটা একটু উঠাই দিই। ঠিক আছে, এবার একটু রান করি। হ্যাঁ, রান করে দেখো, দ্য ভ্যালু অফ পাই সমান এটা আসছে। এইবার তুমি যদি চেঞ্জ করতে যাও, চেঞ্জ করলা, কিন্তু দেখো রান করে কি হয়, দেখছো এরর দিয়ে দিছে। কোথায় এরর দিছে, কোথায় ঝামেলা হয়েছে? এই যে এখানে আপত্তি জানাইতেছে। আমাদের পায়ের ভ্যালু তো ফিক্সড, তুমি বলে দিছো এখানে, এই যে ধ্রুবক, এই কথাটা বলে দিছো না, ও একটা ধ্রুবক, তুমি ওর ভ্যালু তো চেঞ্জ করতে পারবে না। তো যখনই চেঞ্জ করতে গেছো, কম্পিউটার কি বলছে? তুমি কিছু একটা ভুল করতেছো। ঠিক আছে, তো ধ্রুবকের ভ্যালু একবারই দেওয়া যায়, পরবর্তীতে চেঞ্জ করা যায় না। আরো একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তুমি ধ্রুবকের ভ্যালু ডিক্লারেশনের সময়, এটা হচ্ছে ডিক্লেয়ার করা, এই সময় অ্যাসাইন করে দিতে হবে, ভ্যালুটা বলে দিতে হবে। তুমি যদি ডিক্লারেশনের সময় অ্যাসাইন না করে দাও, তোর কিছু বললা না, পরবর্তীতে গিয়ে অ্যাসাইন করলা, ও তোমাকে বলবে ভুল করছো। একটু রান করে দেখো কি হয়। দেখো ও কি করতেছে, ঝামেলা করতেছে। বুঝতে পারলাম? তো ধ্রুবক আর চলক, এই দুটার মধ্যে পার্থক্য বোঝা গেছে। নেক্সট ক্লাসে আমরা চলক নিয়ে বিস্তারিত আলোচনা করব, যোগ বিয়োগ গুণ ভাগ হাবিজাবি এই কাজকর্মগুলো করব। তো নেক্সট ক্লাসে দেখা হবে। আর সবাই একটু নিজের মোবাইলে হলেও এই সাইটটায় ঢুকে একটু প্রোগ্রামিং কইরো নিজে। হ্যাঁ, সি কম্পাইলার লিখে সার্চ দিলেই হবে, প্রথম লিঙ্ক বা দ্বিতীয় লিঙ্ক যে কোনো একটাই ঢুকলেই হবে, তো আল্লাহ হাফেজ।